আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। তো আমাদের আজকের যেই আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করে নিই। আমরা আজকে ডাবলওপি পার্ট টু এই লেকচারটায় আছি। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ডাবলওপি কিভাবে কাজ করে, এর কি কি বিল্ডিং ব্লকস আছে, মানে একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে। একটা ক্লাসের একটা বাউন্ডারি থাকে, এটা আমরা দেখছিলাম। তারপর ওই ক্লাসের মধ্যে ফাংশনস থাকতে পারে, আর ওই ক্লাসের মধ্যে ভ্যারিয়েবলস থাকতে পারে। এইগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এই তিনটা জিনিসই আমাদের একটু ডিসকভার করা হয়েছিল, এবং এই পুরো ডিসকাশনটা ডিসকভার করতে আমরা বলেছিলাম আসলে অনেকগুলো সিমিলার টাইপের কোড একসাথে রাখতে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, তারপরে আমরা ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু ব্লক, মানে এক ব্লকের মধ্যে অনেক লাইনের কোড আর কি। একই কাজ করার জন্য অনেক লাইনের কোড ব্লক করে রাখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তারপর ফাংশন যখন আমরা ইউজ করতাম, ফাংশনের মধ্যেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেখতাম। তারপর আমরা যখন বিভিন্ন প্রকারের ইফ বা এলস এই ধরনের ফল লুপ ইউজ করতাম, সেখানেও কিন্তু আমরা এইভাবে ব্লক করে কোডগুলো রেখে দিতাম। তো আমরা সেটাই বলতেছিলাম, ডাব্লুপি আসলে আর কিছুই না। ডাব্লুপি আর একটা নতুন মেকানিজম, এই হায়ার লেভেলের ব্লকগুলো ক্রিয়েট করার জন্য, মানে ফাংশনের চাইতেও আরও একটু ইমপ্রুভড একটা ভার্সন চিন্তা করতে পারেন ডাব্লুপি, যেটাকে আমরা ক্লাস বলি। এই ক্লাসের মধ্যে আমরা এইরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কিন্তু ক্লাসের নাম দিই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লাসটা আমরা এখানে ডিফাইন করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লাসটা এখানে ডিফাইন করি, কারেক্ট। এই ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে? এই ক্লাসের মধ্যে আপনার ওই যে বললাম বিভিন্ন প্রকারের ভ্যারিয়েবলস, এখানে ডিক্লারেশন থাকবে। আর এই ক্লাসের মধ্যে আরও মোটা দাগে থাকবে বিভিন্ন প্রকারের ফাংশনস। মানে এইখানে যদি প্রপার্টি ওয়ান, এগুলা এই যে ভ্যারিয়েবল যেগুলো ডিক্লেয়ার করা হয় এগুলোকে প্রপার্টিস বলা হয়। আবার এই যে ফাংশন যেগুলো, এগুলোকে মেথড বলা হয়। ফাংশনে যেগুলোকে বলা হয় মেথডস। এই মেথডগুলা মিডিয়াম করে নেই, আমি লার্জ করে নেই, মেথড বলা হয়, কারেক্ট। তো দেখেন এইখানেও কিন্তু এইটাও কিন্তু আমাদের ব্লক, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের এই যে এতটুক জায়গা দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাটুক এনক্লোজ করে রাখলাম, এই জায়গাটুক ব্লক, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক বানানো হয়। আবার এই মেথডটাকে আপনি যদি কোনো একটা মেথডকে আপনি ডিফাইন করতে চান, সেটাও তো ফাংশন, তাই না? ফাংশন, তারপরে ফাংশনের নেম থাকবে, এরকম থাকতে পারে। আপনার ফাংশনের নেম যেমন প্রিন্ট থাকতে পারে, তারপরে আপনি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এইটাও কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়। সো এই ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট আর ক্লাসের সেকেন্ড ব্র্যাকেটের দুইটার পারপাস সেম। যদি আমি ফাংশনের মধ্যে ফল লুপ লিখি, এই ফাংশনে যদি ফল লুপ লিখি, এই ফল লুপের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেট, এইটারও কিন্তু পারপাসটা সেম। এই পারপাসটা সেম, এই জিনিসটাই আমি আপনাদের বারবার বলতেছি যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া মানে একটা ব্লক ক্রিয়েট করা, একটা রিজিয়ন ক্রিয়েট করা, মানে একটা কোডিংয়ের ভাষায় এটাকে বলে ব্লক। এইটাকে আপনি ব্লক আকারে চিন্তা করতে পারেন। এখানে একটা স্কোপ ক্রিয়েট করে দেয়া বা ব্লক ক্রিয়েট করে দেয়া, স্কোপ বা ব্লক ক্রিয়েট করে দেয়া। স্কোপ কথাটা অনেক ইম্পর্ট্যান্ট প্রোগ্রামিংয়ের জন্য। কথাটা কি অনেক ইম্পর্ট্যান্ট। এই যে পুরো এতটুক জায়গায় আপনারা দেখতে পাচ্তেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে যদি 20 লাইনের কোড বা 10 লাইনের কোড থাকে, এই 10 লাইনের কোড শুধু এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ। এইগুলো সেম টাইপের কাজ করবে, এবং এই ব্লকে লেখা কোনো ভেরিয়েবল বা কোনো ইনফরমেশন বাইরে যাবে কি যাবে না সেটা কন্ট্রোল করার জন্য প্রোগ্রামিংয়ে প্রাইভেট পাবলিক এগুলো ইউজ করা হয়। সেটাই আমরা ডিসকাস করেছিলাম। তো এটা ছিল মোটামুটি ইন্ট্রো, চিন্তা করতে পারেন লাস্ট ক্লাসের, ইন্ট্রো না, লাস্ট ক্লাসের রিক্যাপ চিন্তা করতে পারেন। সো আমাদের আজকের কি কি এজেন্ডা? তো আমাদের আজকের এজেন্ডার মধ্যে আমরা একটু ফুল আমাদের এজেন্ডাটা ক্লিয়ার করে রাখি। তো আমাদের আজকের এজেন্ডা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইউজ কেস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইউজ কেস নিয়ে আমরা ডিসকাস করব, যে আমরা কীভাবে ইউজেসগুলা একটু মেক শিওর করতে পারি যে ইউজেসগুলো আমরা বুঝছি, বা ইউজ কেসগুলো আমরা বুঝি, কেন লাগবে, কোথায় লাগবে, কীভাবে ইমপ্লিমেন্ট করবো, এগুলো যাতে আমরা বুঝি। মানে ইউজ কেসের সাথে এগুলোর প্রয়োজনীয়তা বা নিড, এইটাও আমরা ডিসকাস করে ফেলবো। নাও কি কি স্পেসিফিক সমস্যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সলভ করা যায় আমরা সেটাও একটু দেখব, হ্যান্ডস অন দেখব। থার্ডলি আমরা যেটা দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে ইউজ হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে ইউজ হয়, তার মানে একটা রিকোয়ারমেন্ট পেলে বা ইউজার স্টোরি পেলে
রিকোয়ারমেন্ট কি বা ইউজার স্টোরি কি এগুলো কিন্তু আমরা বুঝবো, বাট ফর নাও আমরা বলে রাখি যে ইউজার স্টোরি মানে কোনো একটা প্রোডাক্ট বানানোর জন্য কেউ না কেউ তো আপনাকে নির্দেশনা দিবে। ওই নির্দেশনা মোতাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যখন কোনো কাজ করে, ওই কাজ করার শুরুতেই তারা ডেভেলপ নিয়ে বা অবজেক্ট ওরিয়েন্টেশন নিয়ে ফার্স্টেই চিন্তা করে। সেই চিন্তাটা কীরকম সেটাই কিন্তু আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। কারেক্ট। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু প্যাটার্ন আছে, সেই ভিজুয়াল প্যাটার্নগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন আছে, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। কেউ যদি আপনাকে বলে ডেভেলপিতে আপনি ইনহেরিটেন্স দিয়ে শুরু করবেন, আই ডোন্ট বিলিভ সো। ইনহেরিটেন্স আসলে ডেভেলপি আপনি হয়তো বা প্রথম 1-2-3 বছরে কোথাও ইউজ করবেন না, মোস্ট অফ দ্য কেস ইউজই করবেন না হয়তো আপনি। যদি লাইব্রেরি লিখতে চান বা অ্যাবস্ট্রাকশন লেভেলের কোডিং লিখতে চান তখন হয়তো বা লাগবে, বাট আমি ফার্স্টে বলবো যে ভিজুয়াল ম্যাপিংটা শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর এইখানে যেটা আসবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে 4টা পিলার আছে, সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। বাট সেইখান থেকে আমরা 2টা পিলার, মানে একটা পিলার বাট আর একটা কনসেপ্ট, আর বাকি 3টা আমাদের এখন না শিখলেও চলতেছে, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। একটা হচ্ছে আপনার এনক্যাপসুলেশন আর একটা হচ্ছে ডেলিগেশন। এই 2টা জিনিস আমাদের লাগবেই। এবং এই সিকোয়েন্সের একবারে লাস্টে গিয়ে আমরা দেখব যে এই অবজেক্টগুলো যে আমরা তৈরি করলাম এগুলো আমরা কীভাবে স্টোর করব, এগুলো কীভাবে ভিজিট করব, এগুলো লিস্ট অফ অবজেক্ট আপনি কিভাবে মেক করবেন এবং সেগুলোকে কিভাবে স্ক্যান করবেন, সেখান থেকে ইনফরমেশন আপনি কিভাবে বের করবেন। সো এইটা হচ্ছে একদম লাস্টের দিকের টপিক। তারপর আমরা এই ক্লাসের সেকেন্ড পার্টের একদম লাস্টে গিয়ে দেখব যে আপনি যে কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থেকে বা যে কোনো স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট ইউজার স্টোরি থেকে রিয়েল লাইফে আপনি যখন অফিসে কাজ করতে যাবেন, আপনি যখন কোনো সফটওয়্যার মেক করতে যাবেন, তখন আপনার সামনে যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট মানে আপনার সেই ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট মানে আমি কি বোঝাচ্ছি, রিকোয়ারমেন্ট মানে আপনার কাছে এইরকম একটা ইউজার স্টোরি দেওয়া থাকবে, আপনার কাছে কি থাকবে, এরকম একটা ইউজার স্টোরি দেওয়া থাকবে। এই ইউজার স্টোরিকে আপনাকে ডেভেলপিতে কনভার্ট করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যেটাই করবে, মানে যে প্রসেসে এই কাজটা করে সেই প্রসেসটা আপনাদের দেখাবো। সো এইখানে দেখলে আপনারা একটু চোখ বুলাইলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মিল ডেলিভারি সার্ভিস। তার মানে যে আপনারা দুপুরবেলায় অফিসে যেই খাবার ডেলিভারি করে, ওই খাবার ডেলিভারি করার জন্য একটা মোবাইল অ্যাপের কথা চিন্তা করা হচ্ছে। তো আপনারা তো জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে মোবাইল ডেভেলপমেন্ট বলেন, ওয়েব বলেন, ব্যাক এন্ড বলেন, ডেটাবেস বলেন, অলমোস্ট এটা সব জায়গায় কিন্তু সেম। তো আপনাকে এটা আলাদা আলাদা করে চিন্তা করার কিছু নাই, সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকতে গেলে এটা লাগবে। সো আমি যেইটা বলতেছিলাম যে এই সফটওয়্যারটা যখন রিকোয়ারমেন্টটা কেউ দিবে, কিভাবে দিবে, কেন দিবে এবং সেটা বেস করে আপনি কীভাবে সফটওয়্যার মেক করবেন সেই ডিসকাশনও হবে। শুধু একটা রিকোয়ারমেন্ট না, আমরা মোটামুটি 3-4টা রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করব এবং কিছু হোমওয়ার্কও আপনাদের দেয়া হবে। সো চলেন তাহলে আমরা একটু এই জিনিসটা একটু ডিসকাস করে নিই এবং ফার্দার অ্যানালাইসিস করে নিই যে আমরা আসলে ডেভেলপিং কীভাবে ডে টু ডে লাইফে ইউজ করব, ইউজ কেসেসটা আমাদের ফার্স্ট পার্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন। তো আমাদের আজকের যেই আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করে নিই। আমরা আজকে ডেভেলপি পার্ট টু এই লেকচারটায় আছি। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ডেভেলপি কিভাবে কাজ করে, এর কি বিল্ডিং ব্লকস আছে, মানে একটা ক্লাসের মধ্যে কি থাকতে পারে। একটা ক্লাসের একটা বাউন্ডারি থাকে, এটা আমরা দেখছিলাম। তারপর ওই ক্লাসের মধ্যে ফাংশনস থাকতে পারে আর ওই ক্লাসের মধ্যে ভ্যারিয়েবলস থাকতে পারে। এইগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এই 3টা জিনিসই আমাদের একটু ডিসকভার করা হয়েছিল এবং এই পুরো ডিসকাশনটা ডিসকভার করতে আমরা বলেছিলাম আসলে অনেকগুলো সিমিলার টাইপের কোড একসাথে রাখতে প্রথমে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, তারপরে আমরা ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু ব্লক, মানে এক ব্লকের মধ্যে অনেক লাইনের কোড আর কি, একই কাজ করার জন্য অনেক লাইনের কোড ব্লক করে রাখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তারপর ফাংশন যখন আমরা ইউজ করতাম, ফাংশনের মধ্যেও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেখতাম।
তারপর আমরা যখন বিভিন্ন প্রকারের ইফ বা এলস এই ধরনের ফল লুপ ইউজ করতাম, সেখানেও কিন্তু আমরা এইভাবে ব্লক করে কোডগুলো রেখে দিতাম। তো আমরা সেটাই বলতেছিলাম, ডাব্লুপি আসলে আর কিছুই না, ডাব্লুপি আর একটা নতুন মেকানিজম এই হায়ার লেভেলের ব্লকগুলো ক্রিয়েট করার জন্য, মানে ফাংশনের চাইতেও আরও একটু ইমপ্রুভড একটা ভার্সন চিন্তা করতে পারেন ডাব্লুপি, যেটাকে আমরা ক্লাস বলি। এই ক্লাসের মধ্যে আমরা এইরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কিন্তু ক্লাসের নাম দিই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লাসটা আমরা এখানে ডিফাইন করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লাসটা এখানে ডিফাইন করি, কারেক্ট। এই ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে? এই ক্লাসের মধ্যে আপনার ওই যে বললাম বিভিন্ন প্রকারের ভ্যারিয়েবলস, এখানে ডিক্লারেশন থাকবে, আর এই ক্লাসের মধ্যে আরও মোটা দাগে থাকবে বিভিন্ন প্রকারের ফাংশনস। মানে এইখানে যদি প্রপার্টি 1, এগুলা এই যে ভ্যারিয়েবল যেগুলো ডিক্লেয়ার করা হয় এগুলোকে প্রপার্টিস বলা হয়, আবার এই যে ফাংশন যেগুলো এগুলোকে মেথড বলা হয়, ফাংশনে যেগুলোকে বলা হয় মেথডস। এই মেথডগুলা মিডিয়াম করে নেই, আমি লার্জ করে নেই, মেথড বলা হয়, কারেক্ট। তো দেখেন এইখানেও কিন্তু এইটাও কিন্তু আমাদের ব্লক, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের এই যে এতটুক জায়গা দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাটুক এনক্লোজ করে রাখলাম, এই জায়গাটুক ব্লক, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ব্লক বানানো হয়। আবার এই মেথডটাকে আপনি যদি কোনো একটা মেথডকে আপনি ডিফাইন করতে চান, সেটাও তো ফাংশন, তাই না? ফাংশন, তারপরে ফাংশনের নেম থাকবে, এরকম থাকতে পারে। আপনার ফাংশনের নেম যেমন প্রিন্ট থাকতে পারে, তারপরে আপনি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এইটাও কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়। সো এই ফাংশনের সেকেন্ড ব্র্যাকেট আর ক্লাসের সেকেন্ড ব্র্যাকেটের দুইটার পারপাস সেম। যদি আমি ফাংশনের মধ্যে ফল লুপ লিখি, এই ফাংশনে যদি ফল লুপ লিখি, এই ফল লুপের মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেট, এইটারও কিন্তু পারপাসটা সেম। এই পারপাসটা সেম, এই জিনিসটাই আমি আপনাদের বারবার বলতেছি যে সেকেন্ড ব্র্যাকেট দেয়া মানে একটা ব্লক ক্রিয়েট করা, একটা রিজিয়ন ক্রিয়েট করা, মানে একটা কোডিংয়ের ভাষায় এটাকে বলে ব্লক। এইটাকে আপনি ব্লক আকারে চিন্তা করতে পারেন। এখানে একটা স্কোপ ক্রিয়েট করে দেয়া বা ব্লক ক্রিয়েট করে দেয়া, স্কোপ বা ব্লক ক্রিয়েট করে দেয়া। স্কোপ কথাটা অনেক ইম্পর্ট্যান্ট প্রোগ্রামিংয়ের জন্য, কথাটা কি অনেক ইম্পর্ট্যান্ট। এই যে পুরো এতটুক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে যদি 20 লাইনের কোড বা 10 লাইনের কোড থাকে, এই 10 লাইনের কোড শুধু এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ, এইগুলো সেম টাইপের কাজ করবে। এবং এই ব্লকে লেখা কোনো ভেরিয়েবল বা কোনো ইনফরমেশন বাইরে যাবে কি যাবে না সেটা কন্ট্রোল করার জন্য প্রোগ্রামিংয়ে প্রাইভেট পাবলিক এগুলো ইউজ করা হয়, সেটাই আমরা ডিসকাস করেছিলাম। তো এটা ছিল মোটামুটি ইন্ট্রো, চিন্তা করতে পারেন লাস্ট ক্লাসের ইন্ট্রো না, লাস্ট ক্লাসের রিক্যাপ চিন্তা করতে পারেন। সো আমাদের আজকের কি কি এজেন্ডা? তো আমাদের আজকের এজেন্ডার মধ্যে আমরা একটু ফুল আমাদের এজেন্ডাটা ক্লিয়ার করে রাখি। তো আমাদের আজকের এজেন্ডা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইউজ কেস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইউজ কেস নিয়ে আমরা ডিসকাস করব, যে আমরা কীভাবে ইউজেসগুলা একটু মেক শিওর করতে পারি যে ইউজেসগুলো আমরা বুঝছি বা ইউজ কেসগুলো আমরা বুঝি, কেন লাগবে, কোথায় লাগবে, কীভাবে ইমপ্লিমেন্ট করবো, এগুলো যাতে আমরা বুঝি। মানে ইউজ কেসের সাথে এগুলোর প্রয়োজনীয়তা বা নিড, এইটাও আমরা ডিসকাস করে ফেলবো। নাও কি কি স্পেসিফিক সমস্যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সলভ করা যায় আমরা সেটাও একটু দেখব, হ্যান্ডস অন দেখব। থার্ডলি আমরা যেটা দেখব যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে ইউজ হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে ইউজ হয়। তার মানে একটা রিকোয়ারমেন্ট পেলে বা ইউজার স্টোরি পেলে, রিকোয়ারমেন্ট কি বা ইউজার স্টোরি কি এগুলো কিন্তু আমরা বুঝবো। বাট ফর নাও আমরা বলে রাখি যে ইউজার স্টোরি মানে কোনো একটা প্রোডাক্ট বানানোর জন্য কেউ না কেউ তো আপনাকে নির্দেশনা দিবে। ওই নির্দেশনা মোতাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যখন কোনো কাজ করে, ওই কাজ করার শুরুতেই তারা ডেভেলপ নিয়ে বা অবজেক্ট ওরিয়েন্টেশন নিয়ে ফার্স্টেই চিন্তা করে। সেই চিন্তাটা কীরকম সেটাই কিন্তু আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব, কারেক্ট। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু প্যাটার্ন আছে, সেই ভিজুয়াল প্যাটার্নগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন 3টা মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন আছে, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। কেউ যদি আপনাকে বলে ডাব্লুপিতে আপনি ইনহেরিটেন্স দিয়ে শুরু করবেন, আই ডোন্ট বিলিভ সো। ইনহেরিটেন্স আসলে ডাব্লুপি আপনি হয়তো বা প্রথম 1-2-3 বছরে কোথাও ইউজ করবেন না, মোস্ট অফ দ্য কেস ইউজই করবেন না হয়তো। আপনি যদি লাইব্রেরি লিখতে চান বা অ্যাবস্ট্রাকশন লেভেলের কোডিং লিখতে চান তখন হয়তো বা লাগবে। বাট আমি ফার্স্টে বলবো যে ভিজুয়াল ম্যাপিংটা শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর এইখানে যেটা আসবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে 4টা পিলার আছে,
4টা পিলার আছে, সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। বাট সেইখান থেকে আমরা 2টা পিলার, মানে একটা পিলার বাট আর একটা কনসেপ্ট, আর বাকি 3টা আমাদের এখন না শিখলেও চলতেছে, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। একটা হচ্ছে আপনার এনক্যাপসুলেশন আর একটা হচ্ছে ডেলিগেশন। এই 2টা জিনিস আমাদের লাগবেই। এবং এই সিকোয়েন্সের একবারে লাস্টে গিয়ে আমরা দেখব যে এই অবজেক্টগুলো যে আমরা তৈরি করলাম, এগুলো আমরা কীভাবে স্টোর করব, এগুলো কীভাবে ভিজিট করব, এগুলো লিস্ট অফ অবজেক্ট আপনি কিভাবে মেক করবেন এবং সেগুলোকে কিভাবে স্ক্যান করবেন, সেখান থেকে ইনফরমেশন আপনি কিভাবে বের করবেন। সো এইটা হচ্ছে একদম লাস্টের দিকের টপিক। তারপর আমরা এই ক্লাসের সেকেন্ড পার্টের একদম লাস্টে গিয়ে দেখব যে আপনি যে কোনো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট থেকে বা যে কোনো স্পেসিফিক সফটওয়্যার ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট ইউজার স্টোরি থেকে রিয়েল লাইফে আপনি যখন অফিসে কাজ করতে যাবেন, আপনি যখন কোনো সফটওয়্যার মেক করতে যাবেন, তখন আপনার সামনে যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট মানে আপনার সেই ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট মানে আমি কি বোঝাচ্ছি, রিকোয়ারমেন্ট মানে আপনার কাছে এইরকম একটা ইউজার স্টোরি দেওয়া থাকবে, আপনার কাছে কি থাকবে, এরকম একটা ইউজার স্টোরি দেওয়া থাকবে। এই ইউজার স্টোরিকে আপনাকে OOP-তে কনভার্ট করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যেটাই করবে, মানে যে প্রসেসে এই কাজটা করে, সেই প্রসেসটা আপনাদের দেখাবো। সো এইখানে দেখলে আপনারা একটু চোখ বুলাইলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মিল ডেলিভারি সার্ভিস। তার মানে যে আপনারা দুপুরবেলায় অফিসে যেই খাবার ডেলিভারি করে, ওই খাবার ডেলিভারি করার জন্য একটা মোবাইল অ্যাপের কথা চিন্তা করা হচ্ছে। তো আপনারা তো জানেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে মোবাইল ডেভেলপমেন্ট বলেন, ওয়েব বলেন, ব্যাক এন্ড বলেন, ডেটাবেস বলেন, অলমোস্ট এটা সব জায়গায় কিন্তু সেম। তো আপনাকে এটা আলাদা আলাদা করে চিন্তা করার কিছু নাই, সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকতে গেলে এটা লাগবে। সো আমি যেইটা বলতেছিলাম যে এই সফটওয়্যারটা যখন রিকোয়ারমেন্টটা কেউ দিবে, কিভাবে দিবে, কেন দিবে, এবং সেটা বেস করে আপনি কীভাবে সফটওয়্যার মেক করবেন, সেই ডিসকাশনও হবে। শুধু একটা রিকোয়ারমেন্ট না, আমরা মোটামুটি 3-4টা রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করব এবং কিছু হোমওয়ার্কও আপনাদের দেয়া হবে। সো চলেন তাহলে আমরা একটু এই জিনিসটা একটু ডিসকাস করে নিই এবং ফার্দার অ্যানালাইসিস করে নিই যে আমরা আসলে OOP কীভাবে ডে টু ডে লাইফে ইউজ করব, ইউজ কেসেসটা আমাদের ফার্স্ট পার্ট। তো চলেন আমরা একটা ফাংশন লিখি, যেটা হইলো প্রিন্ট নামে একটা ফাংশন আছে, যার কাজ হইলো কোনো জিনিস মানে কোনো অবজেক্ট তো না, কোনো একটা ইনফরমেশন দিলে, লিস্ট অফ ইনফরমেশন দিলে সেটাকে সে প্রিন্ট করে দেখায়। সে কী কী জিনিস সে এক্সপেক্ট করে, ইন্টিজার এইজ মানে একটা মানুষের যত আপনার গুণাগুণ থাকবে সেই জিনিসগুলা সে প্রকাশ করবে। স্ট্রিং নেম, তারপর হচ্ছে যে ইন্ট ব্যালেন্স, তারপর হচ্ছে ইন্ট আইডি, ইন্ট স্ট্রিং, লোকেশন। এই জিনিসগুলো সে নিবে আলাদা আলাদা হবে। সো দেখলে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা পার্সন বা একটা মানুষের ইনফরমেশন। তো এই যে একটা মানুষ বা একটা পার্সনের ইনফরমেশন, আপনি যখন কোডিংয়ে এই জিনিসটা লিখতে চাবেন, তখন আপনি দেখলেন এই মানুষটাকে এক্সপ্রেস করতে আমার অনেকগুলা প্যারামিটার লাগতেছে, আরও বেশি লাগতে পারে। এই মানুষটাকে বের করতে আমার অনেকগুলো প্যারামিটার লাগতেছে এবং ভবিষ্যতেই নাম্বার অফ প্যারামিটার আরও বাড়তে পারে। যখন এই লোকটা প্রিন্ট নামে ফাংশনটা কল করবে, এটা আপনি লিখছেন ডেভেলপার 1। সো ডেভেলপার 2 মেইন ফাংশনে বা ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট, প্রিন্ট ফাংশনের ক্লায়েন্ট থাকবে, কিন্তু আপনি লিখছেন মানে সবসময় এটা আপনি কল করবেন, ব্যাপারটা এরকম না। আপনার ক্লায়েন্ট ফাংশন যখন আপনার প্রিন্ট ফাংশনকে কল করবে, তখন কি হবে একটু চিন্তা করেন। এখানে 2টা মেজর প্রবলেম আছে। একটা প্রবলেম হইল যে এই যে আর্গুমেন্টগুলা বারবার রিপিটেড লিখতে হচ্ছে, আর 7 নাম্বার লাইনে এত বেশি, এত কমপ্লেক্স ডেটা সেট, মানে এত লম্বা প্যারামিটার নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। তো এইটা কিন্তু একটা সমস্যা, এই লম্বা প্যারামিটার নিয়ে যে আপনাকে কাজ করতে হচ্ছে, এটা ডেফিনেটলি একটা সমস্যা। এখন ধরা গেল যে আপনি এর মধ্যে কোনো জায়গায়
মেইন ফাংশন থেকে প্রিন্ট আপনি কল করছেন একবার, বাট আরও একটা ফাংশন আছে যেই ফাংশনটার কাজ হইলো, ধরেন এটার কাস্টম একটা ফাংশন এফসি, আরও একটা ফাংশন, সেইখানেও এই এফসি কল করছে অন্য আরেকজন ডেভেলপার অন্য আরেকটা ফাইল বা অন্য একটা প্রজেক্ট থেকে বা অন্য একটা সফটওয়্যার থেকে। তার জন্য জিনিসটা কখন আরও বেশি ডিফিকাল্ট হবে, যখন আপনি এখানে নাম্বার অফ প্যারামিটার আবার চেঞ্জ করবেন। চেঞ্জ মানে আরও একটা প্যারামিটার অ্যাড হয়েছে, দেখেন নিচে দুইটা ফাংশন কিন্তু ইনভ্যালিডেট হয়ে গিয়েছে এবং এই ইনফরমেশনটা কারো কাছে নাই। যে আপনি যে আরেকটা প্যারামিটার অ্যাড করার কারণে অন্য জিনিস ধসে যাইতে পারে, অন্য যে ক্লায়েন্ট যারা আছে যারা ফাংশন ইউজ করতে পারে তারা এটা মানে জানতেই পারলো না, তার আগেই ফাংশনটা নষ্ট হয়ে গেল। এই জিনিসগুলা, এই প্রবলেমগুলা মানে এই ইনফরমেশনগুলার, এই ফাংশনের যে মানে ইনফরমেশন তো না, এই ফাংশনের বেস প্রবলেম আছে, এটা দেখেন একই জিনিস নিয়ে কাজ করতেছে একটা পার্সনের। তো এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারতাম কিভাবে? তো আমরা এই প্রিন্ট ফাংশনটাকে এখান থেকে মুছে দিলাম, যে বারবার এই প্রিন্ট ফাংশনটা নিয়ে শুধু ফাংশন লেভেলের অ্যাবস্ট্রাকশনে না থেকে আমরা ক্লাসে যাইতে পারতাম। যে ক্লাসে গেলে এইরকম একটা পার্সন ক্লাস আমরা লিখতে পারতাম, সেখান থেকে ভেঙে ভেঙে ফাংশনে যে ডেটাগুলো পাস করলাম একই প্রকারের ডেটা, তো একটা পার্সনকেই সে এক্সপ্রেস করতেছিল, সব পার্সনের ডেটাগুলো প্রাইভেট রেখে দিলাম, একটা কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টর কি জিনিস না বুঝলে আগের ভিডিওতে বলা আছে। তারপর ওই যে ডিটেইল যেটা আছে, দেখেন ওই ডিটেইল যেটা আছে সেটা কিন্তু এখন আমাদের ক্লাসের মেথড হিসেবে ইউজ হচ্ছে। ওই মেথড আপনার সব ইনফরমেশন এখানে প্রিন্ট করে দিচ্ছে, ওই মেথড এই ক্লাসের সব ইনফরমেশন প্রিন্ট করে দিচ্ছে। প্রাইভেট মানে এই ক্লাসের এই এইচ ভ্যারিয়েবলটাকে শুধু এই পার্সন স্কোপের মধ্যে আপনি ইউজ করতে পারবেন, অন্য কোথাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। তো আপনি এখন জাস্ট মেইন ফাংশনে, আপনার এগুলো তো দরকার নেই, আপনি জাস্ট এখন মেইন ফাংশনে এটা ইউজ করেন। আপনি একটা পার্সন ক্রিয়েট করছেন, এটা মেইন ফাংশনে ইউজ করেন। তো আপনারা সবাই জানেন যে এই এখন যদি নতুন কোনো প্যারামিটার অ্যাড হয়, নতুন করে আপনি প্রিন্ট ডিটেলসে যদি আপনি এইখানে প্রিন্ট ডিটেলস নামে যদি এখানে একটা ফাংশন আপনি আর একটা নতুন প্যারামিটার অ্যাড করতে চান বা আপনি কনস্ট্রাক্টরে অ্যাড করতে চান, এইগুলা কিন্তু করার জন্য আপনার যথেষ্ট উপায় আছে। এটা হলো ওভারলোডিং, ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং, এগুলো ইউজ করে কিন্তু আপনি এই এররগুলো আপনি এলিমিনেট করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে অনেকগুলা আমি এখন যদি আপনি এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আরেকটা প্যারামিটার অ্যাড করেন, বাট হাউ ডু দ্য ক্রিয়েটর অফ দ্য ফাংশন, ক্রিয়েটর অফ দিস অথবা ক্লায়েন্ট অফ দিস ক্লাসেস নো দ্যাট এইখানে আমার একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো যাতে মিনিমাম এফেক্ট পড়ে সেটা আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন? আপনি জাস্ট এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে রাখেন। সো আপনি ডিফল্ট কনস্ট্রাক্টর লেখার পরে এখানে দেখেন আপনি এখন পার্সনকে যে কোনোভাবে কল করতে পারেন। পার্সন 1 একে আপনি কল করলেন। তো আমরা যেটা বলতেছিলাম যে এইরকমভাবে ডিফল্ট কনস্ট্রাক্টর লিখলেও কিন্তু আপনি একটা ফাঁকা অবজেক্ট বানায় রাখতে পারেন, পরে এখানে আপনি প্রপার্টিসে অ্যাড করতে পারেন। যদিও প্রাইভেট এখানে লেখা আছে, ডিরেক্টলি আপনি প্রাইভেট প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবেন না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা দেখব কীভাবে এনক্যাপসুলেশন যখন পড়বো তখন দেখবো যে কীভাবে এটা সলভ করা যায়। নাও যেটা বোঝার কথা ছিল যে আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল প্রিন্ট ডিটেলসের মধ্যে অনেকগুলো প্যারামিটার আমাদের পাস করতে হয়, সেই প্রবলেমটা সলভ হয়ে গেল আমাদের। এবং সাথে আমরা যখন দেখলাম যে অনেকগুলো প্যারামিটার নিয়ে কোথাও অনেকগুলো ইনফরমেশন জিগজ্যাগ ইনফরমেশন নিয়ে আমাদের আগাইতে হচ্ছে, তখন আমরা একটা টাইপ যদি ইন্ট্রোডিউস করি, ইউজার ডিফারেন্ট টাইপ এবং কাস্টম ডেটা টাইপ, তখন আমাদের এই ক্লায়েন্টগুলোর জন্য, ক্লায়েন্ট মানে আমার ওই ফাংশন বা ক্লাস বা ওই ইউনিট অফ কোড ইউজ করার জন্য যে ক্লায়েন্ট আমাদের দিকে তাকায় আছে, ওদের লাইফটা ইজি করার জন্য আমি জাস্ট ওইগুলো র্যাপ করলাম, সবগুলো রিলেটেড ইনফরমেশনটা একটা সেন্ট্রাল জায়গায় র্যাপ করে আমি বললাম তুমি পার্সন টাইপের মধ্যে এখন এই জিনিসপাতি পাবা, তুমি একটা প্রিন্ট ডিটেলস পাবা, সেগুলোকে প্রিন্ট করতে পারো। এখন আপনি যদি বলেন যে না আমার এইখানে আরও একটা ফাংশন লাগবে যেটা কিনা এই ডেটাগুলো নিয়ে সে নিজেই প্রিন্ট করবে, সেই জিনিসটাকে আপনি কীভাবে সলভ করতে পারেন? এই পার্সন পিকে জাস্ট এখানে আপনি পাস করে দেন না, তাহলে তো প্রবলেম শেষ। জাস্ট আপনি এই যে পার্সন যেটা বানাইছেন এই পার্সনকে এই ফাংক যখন কল করবেন তখন এত কিছু আপনার আর সেন্ড করার দরকার নাই, তখন আপনি শুধু পার্সন সেন্ড করবেন, শেষ। এই ফাংকের মধ্যে আপনি কি সেন্ড করছেন? পার্সন। আগে কতগুলো প্যারামিটার ছিল? অনেকগুলা। এখন কয়টা প্যারামিটার লাগতেছে? জাস্ট একটা প্যারামিটার। আপনি পার্সনের মধ্যে সবগুলো র্যাপ করে সেটা সেন্ড করছেন।
এখান থেকেও কিন্তু আপনি পার্সন ডট প্রিন্ট নামে যে ফাংশন আছে প্রিন্ট ডিটেল সেটা কল করতে পারেন, অথবা আপনি পার্সনের যে ডিটেল পি ডট এইজ মেইজ যেগুলো আছে এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এই এনক্যাপসুলেশন যখন পড়বো তখন দেখবো যে প্রাইভেট মেথডগুলোকে আমরা কিভাবে এই ক্লাসের বাইরে থেকে মেইন ক্লাস বা অন্য যে কোনো মেইন মেথড বা অন্য কোনো মেথডে যখন ইউজ করব তখন কিভাবে এগুলো ইউজ করতে পারি। সো এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে দেখেন আমরা ফাংশনে যখন অনেকগুলো প্যারামিটার দিয়ে দিয়ে কল করতাম ওই জিনিসটা কিন্তু এখানে সলভ হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে এখানে স্টিল না আমাদের একটা প্রবলেম আছে, সেটা হলো যে পার্সনে এত ইনফরমেশন দিয়ে যে পার্সন অবজেক্টটা ক্রিয়েট করব এই ক্রিয়েশন টাইমেও তো আমাদের এই প্যারামিটারগুলো পাস করতে হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিন্তু এই পার্সনটা তার সফটওয়্যারে যতক্ষণ লাইভ অবস্থায় থাকবে বা আপনি যখন সফটওয়্যারটা রান করবেন যতক্ষণ পর্যন্ত সফটওয়্যারটা চলবে এই পার্সন অবজেক্টটা কিন্তু ততক্ষণ লাইভ থাকবে। পার্সন অবজেক্টটা ততক্ষণ লাইভ থাকবে। আপনি সফটওয়্যারের পয়েন্ট এ টু পয়েন্ট বি আপনি যেখানেই নিয়ে যান না কেন পার্সনের ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারবেন। সেটা কিন্তু আপনার ফাংশনের জন্য হতো না। আমি লাইভ মানে কি বুঝাচ্ছি? লাইভ মানে আমি বুঝাচ্ছি যখন আপনি একটা ক্যালকুলেটর অ্যাপ বা যখন আপনি একটা ই কমার্স অ্যাপ বা যখন আপনি একটা পস পয়েন্ট অফ সেল বা আপনি স্বপ্ন বা মিনা বাজারে গেলে যে পস সফটওয়্যারগুলো দেখেন সেইখানে যখন এইরকম একটা প্রোডাক্ট ক্লাসের P1 একটা অবজেক্ট আপনি বানাবেন, এই P1 অবজেক্টটা কিন্তু সারা দিন ব্যাপী তারা ইউজ করতে পারবে যতক্ষণ না তারা সফটওয়্যারটা অফ করছে অথবা ক্যান্সেল করছে অথবা তারা কম্পিউটারটা অফ করে ফেলছে। এই P1 অবজেক্ট কিন্তু সব জায়গাতেই তারা অ্যাক্সেস করতে পারবে সব ক্ষেত্রেই। সেটা আমরা দেখবো আস্তে ধীরে। বাট এই পার্সনটা তো একবার বানিয়ে নিতে হবে। সেকেন্ড টাইম আপনার বানানোর জন্য যে প্রবলেমটা ছিল সেকেন্ড টাইম সেই প্রবলেমটা আপনার হবে না, বা সেকেন্ড টাইম সেই প্রবলেমটা আপনারা থাকবে না। তো জিনিসটা যদি আপনি আরও সুন্দরভাবে বুঝতে চান, আমাদের আগে যে ফাংশনটা ছিল, আগে কি ফাংশন ছিল? আগে আমাদের একটা ফ্ল্যাট ফাংশন ছিল, ভয়েড প্রিন্ট ফাংশন ছিল, এইরকম একটা প্রিন্ট ফাংশন ছিল। তো আপনি যখন প্রিন্ট ফাংশনটাকে কল করছেন, তো এই প্রিন্ট ফাংশনটাকে তো আপনি এইভাবে কল করছেন, কারেক্ট? এখন এই প্রিন্ট ফাংশনটাকে যদি অন্য আরেকজন কল করতে চায়, তাকেও কিন্তু এই প্যারামিটারগুলো সাপ্লাই করতে হবে যদি সেম পার্সনের প্যারামিটার হয়। ডিফারেন্ট পার্সন হলে তো ডিফারেন্ট অবজেক্ট ডেফিনেটলি তাকে করতে হবে, বাট যদি একই পার্সনের জন্যও সে কল করতে চায় এই ইনফরমেশনগুলো বারবার লোড করতে হবে। বাট এই জন ডো নামে যে লোকটা আছে ক্লাস বানানোর কারণে, এই জন ডো নামে যে পার্সনটা আছে এই পার্সনটা আমাদের একবারই মেক করতে হবে, সেকেন্ড টাইম মেক করার কোনো প্রয়োজনীয়তা নাই। জন ডোকে আবার ইউজ করতে গেলে ফাংশনাল অ্যাপ্রোচে এই জন ডোর ইনফরমেশনগুলো ফুল লোডেড দিয়ে আবার সেই অবজেক্টটা মানে প্রিন্ট করাইতে হবে যদি এই ফাংশন আপনি ইউজ করতে চান। বাট পার্সনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট। শুধু আপনি এখানে শুধু এই পার্সন ফাংশনে সেটা আপনি পাস করলেই হয়ে যাবে। তো আপনাদের আপাতত এত কিছু বোঝার দরকার নেই। আমি যেটা বলবো যে সামেশন মানে এই জিনিসটা যাদের কাছে ডিফিকাল্ট লাগবে, বোঝার তো দরকার আছেই, বাট ডিফিকাল্ট লাগবে তারা একটু স্কিপ করে এই ব্যাখ্যাটা একটু বুঝেন। যখন আমাদের স্ক্যাটার্ড ওয়েতে বা আমাদের ছেঁড়াছিঁড়িভাবে অনেকগুলো ছোট ছোট অবজেক্ট আমাদের ছোট ডেটা পাস করতে হয় কোথাও না কোথায়, আমরা কি করি তখন ছোটোগুলোকে র্যাপ করার চেষ্টা করি একটা বড় ইউজার ডিফাইন টাইপে। সেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সলভ করার চেষ্টা করি যাতে করে আমাদের কোডগুলো মডিউলার থাকে, যাতে করে আমাদের এই ভিতরে যে কোডগুলো লিখলাম এগুলো মডিউলার থাকে, এগুলো পোর্টেবল থাকে, এগুলো চেঞ্জ অ্যাডাপশন মানে এগুলো চেঞ্জ করলে যাতে এদের ক্লায়েন্টগুলো ধ্বংস না হয় বা সফটওয়্যারগুলো নষ্ট না হয়ে যায়। এই পোর্টেবিলিটি, মেনটেনেবিলিটি অ্যান্ড মডিউলার এই জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু WP ইউজ করা হয়। যেমন আমরা এক্ষেত্রে একটা বড় ফাংশনকে ভেঙে সেই বড় ফাংশনকে আমরা একটা ছোট অবজেক্ট বানাইলাম এবং অবজেক্ট বানায় দেখালাম কীভাবে ফাংশনাল অ্যাপ্রোচ কাজ করে, কীভাবে WP অ্যাপ্রোচ কাজ করে। তো এইটাই ছিল আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। একটা ইউজ কেস আমরা দেখলাম। তো পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে সফটওয়্যার মানে একদম রিয়েল লাইফ সফটওয়্যার সলিউশনসে কিভাবে ইউজ হয়, এবং সেখানে 3টা বেসিক প্যাটার্ন আছে। 3টা বেসিক প্যাটার্ন আমরা দেখবো, তারপরে রিয়েল লাইফ ইউজেস দেখবো, তারপরে আমরা ডেলিগেশন দেখবো, এবং লাস্টে গিয়ে দেখবো আমরা যে কীভাবে একদম মানে সফটওয়্যার ডেভেলপাররা একটা রিকোয়ারমেন্টের উপর দাঁড়ায় কীভাবে WP কোড লেখে। ধন্যবাদ সবাইকে এতটুকু পর্যন্ত দেখার জন্য। আশা করছি এটা আপনাদের বেশ হেল্পফুল হবে। তো কারো যদি বোঝার কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন এবং আমাদেরকে ক্লাসে বা ইউটিউব যেখানেই পান এই ভিডিওটা সেখানে আমাদের জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। চলেন তাহলে পরের পার্টে চলে যাই, যে 3টা কমন প্যাটার্ন। এই 3টা কমন প্যাটার্ন জানলে আপনাদের সব কভার হয়ে যাবে। সেই 3টা প্যাটার্ন একটু দেখে নেই। তো আমরা আজকে সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি, কোডিং বলি, বা যে আমাদের যে প্রোগ্রামিং রিলেটেড যে ডিসকাশন আছে, যে কোনো ডোমেনে আপনি যান, প্রোগ্রামিং বা কোডিং নিয়ে যেই কোনো ডিসকাশনে আপনি যান, আমি আজকে
তিনটা ভিজুয়াল ম্যাপিংয়ের কথা আপনাদেরকে বলবো। এই তিনটা ভিজুয়াল ম্যাপিং যদি আপনি মনে রাখেন, সারা জীবন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস যেটাই বলেন, এই জিনিসটা আপনাকে সারা জীবন হেল্প করবে। সেটা হলো একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, বাক্সের মধ্যে বাক্স, বাক্সের মধ্যে বাক্স, এটা একটা প্যাটার্ন। সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা একটা ভালো একটা প্যাটার্ন। বাক্সের মধ্যে বাক্স, বক্স ইনসাইড বক্স। সেই জিনিসটা কীরকম? বক্স ইনসাইড বক্স। এই উপরে ধরেন আমাদের সেই ফর এক্সাম্পল উপরে থাকলো কি আপনার স্টুডেন্ট, বা উপরে থাকলো আপনার বুকস। একটা বুক নামে একটা টাইপ আছে, এই বুক টাইপকে ডিসক্রাইব করতে গেলে অথর নামে আরেকটা টাইপ লাগে। দুইটা কিন্তু আবার দুইটা আলাদা আলাদা, কমপ্লিটলি আলাদা আলাদা, দুইটা ডিফারেন্ট আলাদা আলাদা ক্লাস, যেটা আপনি কোথাও লিখছেন। মানে ওই সরি, দুইটা না একটা। অথর হইল কমপ্লিটলি রিটেন ডিফারেন্ট একটা ক্লাস। এই অথরকে যখন আপনি ডিসক্রাইব করবেন, এটা অন্য কোথাও লিখে রাখছেন। বাট এই বই যখন আপনি বইটা বানাইছেন বা বুকটা যখন বানাইছেন, তখন অথর টাইপ আরেকটা সাব টাইপ আপনার লাগছে। তার মানে টাইপ ইনসাইড টাইপ, এটা আলাদা একটা টাইপ। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। একটা টাইপ ডিফাইন করতে আপনার আরেকটা টাইপ চলে আসতেছে, বাক্সের মধ্যে বাক্স। এখন এই বাক্সের মধ্যে বাক্সের আরও একটা প্যাটার্ন আছে, সেটা হইল এরকম যে আপনি এরকম একটা বাক্স নিছেন, তার মধ্যে আপনার আরেকটা বাক্স লাগছে, নেস্টেড এবং মাল্টিলেয়ার বাক্স আপনার লাগতে পারে। এর মধ্যে বাক্স মানে ডিফারেন্ট একটা টাইপ লাগছে। অনুরূপভাবে এটাকে ডিফাইন করতে, এই ভিতরেরটাকে ডিফাইন করতে আপনার এইখানে আরেকটা টাইপ লাগছে। এবং এইটার লেভেল, এই যে আপনি যে নেস্টিংয়ের যে লেভেলটা দেখতে পাচ্ছেন 1 2 3, এটা পাস মানে ভিতরে 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 আরও অনেকগুলো নেস্টিং হইতে পারে, আরও অনেক টাইপের নেস্টিং হইতে পারে। রেগুলার লাইফে সেটা হয়ও, কিন্তু রেগুলার লাইফে সেটা হয়। যখন উপরের টাইপটা যদি আপনি চিন্তা করেন, একটা স্টুডেন্ট লাইব্রেরিতে যখন গেছে, লাইব্রেরিতে গিয়ে কী করবে? সে লাইব্রেরিতে গিয়ে যখন বুক নেবে, বইয়ের মধ্যে আপনার কী টাইপ আছে, আর একটা কী টাইপ ডিক্লেয়ার করা আছে, অথর। এবং এই স্টুডেন্ট টাইপটাকে যখন আপনি একটা লাইব্রেরির পার্সপেক্টিভে চিন্তা করবেন, লাইব্রেরিতে কি থাকবে? লিস্ট অফ স্টুডেন্ট থাকবে। লাইব্রেরিতে লিস্ট অফ স্টুডেন্ট থাকবে। সেই লিস্ট অফ স্টুডেন্টটা কীভাবে থাকতে পারে? স্টুডেন্ট বুক অথর যে দিচ্ছেন আপনি, এখানে আপনার লাইব্রেরি নামে আরেকটা সাব টাইপ থাকতে পারে, তাই না? লাইব্রেরি নামে আরেকটা টাইপ থাকতে পারে। তো উপরের একটা আউটার টাইপ, নিচে আরেকটা টাইপ, এটা আরেকটা টাইপ, এটা একটা টাইপ, এটা এরকম টাইপ থাকতে পারে। ওয়ান আফটার অ্যানাদার টাইপ থাকতে, এটা একটা টাইপ। মানে বাক্সের মধ্যে বাক্স, এটা হচ্ছে একটা ভিজুয়াল। আপনি এটা লিঙ্ক লিস্টে পাবেন, আপনি এটা হচ্ছে পয়েন্টার এবং মেমোরি অ্যাড্রেস, এগুলো পড়ার টাইমে আমরা দেখাইছি বাক্সের মধ্যে বাক্স টাইপ। তো অবজেক্ট ওরিয়েন্টেশন বা কি ভ্যালু স্টোরের আরেকটা প্যাটার্ন বুঝতে গেলে আপনাদেরকে এই ভিজুয়ালটা, চেইন টাইপের ভিজুয়ালটা বুঝতে হবে। চেইন টাইপ মানে আপনার গলার হারের চেইনের যে ভিজুয়াল থাকে, বা আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় লিঙ্ক লিস্ট যেটারে বলি, মানে লিঙ্কড, একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, এই টাইপের একটা ডেটা স্ট্রাকচার কিন্তু আছে। এই টাইপের একটা ডেটা স্ট্রাকচার আছে। ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরিতে একটা ক্যাটাগরি থাকে, তাই না? হিস্টোরি ক্যাটাগরি থাকে। হিস্ট্রি ক্যাটাগরিতে আবার সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি। এইগুলোতে হিস্ট্রি টাইপে যেমন বাংলাদেশি হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, সাবকন্টিনেন্টাল হিস্ট্রি, ইউরোপিয়ান হিস্ট্রি, এগুলো সাব ক্যাটাগরি থাকে। একটা হিস্ট্রি হচ্ছে আপনার কি, বা হিস্ট্রি হচ্ছে আপনার লেফট সাইডের একটা কি, এর আন্ডারে অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে। তো অনুরূপভাবে আপনার এইখানে ম্যাথস থাকতে পারে, অনুরূপভাবে এখানে কি থাকবে? ম্যাথস থাকবে। ম্যাথসের অনেক সাব ক্যাটাগরি থাকবে। বাট যে যত সাব ক্যাটাগরির আন্ডারে থাকুক, এগুলো রুট টাইপ কী হবে? সাব ক্যাটাগরিগুলোতে অনেকগুলা বই থাকবে। প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে এক বা ততোধিক বই থাকবে, অনেক বই থাকবে প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে। লিস্ট অফ বুকস থাকবে। তার মানে সাব ক্যাটাগরির আন্ডারে যদি একটা একটা করে সাব ক্যাটাগরি দেখেন, এইগুলো আবার নর্মাল অ্যারে লিস্ট আকারে চিন্তা করতে পারেন, অ্যারের মধ্যে চিন্তা করতে পারেন, যে অ্যারের মধ্যে অনেকগুলো বই থাকতে পারে। তার মানে আমি যেটা বললাম, হিস্ট্রি হইতে পারে একটা ক্লাস, হিস্ট্রি হইতে পারে একটা ক্লাস, সেই হিস্ট্রি ক্লাসের মধ্যে আপনার সাব ক্যাটাগরি নামে আরেকটা ক্লাস থাকতে পারে, এবং হিস্ট্রি ক্লাসের আন্ডারে সাব ক্যাটাগরি থাকতে পারে। এই হিস্ট্রি ক্লাস যদি এইরকম হয়, সেইখানে একটা অ্যারে থাকবে হিস্ট্রি ক্লাসের মধ্যে, অ্যারে, এখানে অ্যারে অফ সাব ক্যাটাগরি, এখানে আরেকটা অ্যারে টাইপের আরেকটা অবজেক্ট থাকবে। মানে আপনি দেখলেন বাক্সের মধ্যে বাক্স প্যাটার্ন আর বাক্সের মধ্যে লিস্ট অফ বাক্স প্যাটার্ন। একটা হচ্ছে কি বাক্সের মধ্যে বাক্স, একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে, আরেকটা হচ্ছে বাক্সের মধ্যে লিস্ট অফ বাক্স।
তার মানে আপনি যখন একটা একটা সাব ক্যাটাগরি চিন্তা করবেন, একটা ক্যাটাগরি চিন্তা করবেন, এই ক্যাটাগরিকে ডিফাইন করতে গেলে এই ক্যাটাগরির মধ্যে আর অনেকগুলা কি থাকবে, সাব ক্যাটাগরি লিস্টেড থাকতে পারে, যেগুলোকে আপনি, তো এইখানে আমরা যদি লিস্ট চিন্তা করি যে একটা ক্লাসের মধ্যে, তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু আমাদের ওই ক্লাসের মধ্যেও আর একটা অন্য ক্লাসের লিস্ট থাকতে পারে। যেমন আপনি যখন বুকস নামে একটা ক্লাস মেক করবেন, বুকস, হ্যাঁ, বুকস ক্লাসের মধ্যে আপনার কি থাকতে পারে, ওয়ান বুকস ক্যান হ্যাভ লিস্ট অফ অথর্স, লিস্ট অফ অথর্স। একটা বই মাল্টিপল অথর নিয়ে করতে পারে না, করতে পারে, তখন কিন্তু আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে, অবজেক্টের মধ্যে অবজেক্ট না, অবজেক্টের মধ্যে লিস্ট অফ অবজেক্ট একটা আছে, অবজেক্টের ভিতরে ডেফিনেটলি অবজেক্টের ভিতরে এটা আপনার সাবটাইপ আরেক মানে বাক্সের মধ্যে বাক্স প্যাটার্ন আছে, আবার এই বাক্সের মধ্যে যে বাক্স আছে ওইটার মাল্টিপল টাইপ চেইন আকারে থাকতে পারে, এটা আপনাকে চিন্তা করতে হবে। মানে চেইন আকারে বলতে এমন না যে এইগুলো কানেক্টেড চেইন হবে, জাস্ট আপনি এভাবে চিন্তা করতে পারেন, লিস্ট অফ থিং, অ্যারে অফ থিং, অ্যারেটা যে মেমোরি প্লেসে যেহেতু কানেক্টেড অবস্থা থাকে সেজন্য আমি চেইনটা মেনশন করলাম আর কি। অনুরূপভাবে একটা স্টুডেন্ট আপনি যখন আপনার সেমিস্টারে যান, আপনি যখন আপনার সেমিস্টারটা শুরু করেন, তখন সেমিস্টার ওয়ান যদি চিন্তা করেন আপনি, আপনার কাছে লিস্ট অফ সাবজেক্ট থাকে, তাই না, লিস্ট অফ সাবজেক্ট। বা একটা স্টুডেন্ট যখন চিন্তা করতে পারেন, একটা স্টুডেন্টের কি থাকবে, লিস্ট অফ কমপ্লিটেড সেমিস্টার, আপনার মধ্যে কি থাকবে, আপনাকে ডিসক্রাইব করতে কি লাগবে যে আপনি কোন কোন সেমিস্টার কমপ্লিট করছেন। কমপ্লিটেড সেমিস্টার যখন চিন্তা করবেন তখন এখানে কিন্তু অ্যারের মধ্যে লিস্ট অফ সেমিস্টার্স, সেটাও কিন্তু আপনার এইরকম লিস্ট আকারে থাকবে। তার মানে একটা অ্যারের মধ্যে এমন, মানে এটাকে বলে ডেলিগেশন, হ্যাঁ, এই ব্যাপারটাকে বলে ডেলিগেশন, যে একটা টাইপের মধ্যে অন্য আরেকটা টাইপ কি আকারে থাকতে পারে, বাক্সের মধ্যে বাক্স থাকতে পারে, এটা একটা হচ্ছে যে প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে বাক্সের মধ্যে লিস্ট অফ বাক্স থাকতে পারে অফ দ্য সেম টাইপ, বাক্সের মধ্যে লিস্ট অফ বাক্স অফ দ্য সেম টাইপ থাকতে পারে, এইরকমভাবেও থাকতে পারে। তো আপনারা এই যে মানে সিঙ্গেল বক্স তো হচ্ছে একটা প্যাটার্ন, তার মানে আমরা তিনটা জিনিস দেখলাম। আপনি চিন্তা করতে পারেন যে এমন কোনো প্লেন অবজেক্ট পাবেন না মানে রিয়েল লাইফ সফটওয়্যারে, যে আপনি কাজ করতে গেলে সেটা শুধু একটা টাইপ নিয়ে ডিল করতে পারে, হয়তো বা থাকবে প্লেন কিছু অবজেক্ট থাকে ডিটিও লেয়ারে, ডেটা ট্রান্সফার লেয়ারে, বাট তার বাইরে যদি আপনি কোনো অবজেক্ট চিন্তা করেন রিয়েল লাইফ, সেটার মধ্যে অবশ্যই নেস্টিং লেয়ার অনেকগুলো টাইপ থাকে। ধরেন এই যে বামেরটা হলো আপনার স্টুডেন্ট টাইপ, এটা একটা বাক্স। তো আপনি যখন আপনি বুক টাইপের কথা চিন্তা করবেন, এটার মধ্যে দুইটা বাক্সের মধ্যে বাক্স। তো আপনি যখন বুক টাইপের অথরের কথা চিন্তা করবেন, একটা বুকের মধ্যে মাল্টিপল অথর থাকে, তার মানে বাক্সের মধ্যে অনেকগুলো বাক্স, একটা বাক্সকে রেফার করে অনেকগুলো বাক্স আছে। সো এই তিনটা প্যাটার্ন আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এই তিনটা প্যাটার্ন অনেকভাবে আমি ডিসক্রাইব করতে পারি, বাট ঘুরে উল্টে আমাদের এই তিনটা প্যাটার্নই লাগবে ডব্লিউপি বুঝতে গেলে। প্রথমে হচ্ছে ডেলিগেশন, তারপরে লিস্ট, একটা হচ্ছে সিঙ্গেল অবজেক্ট ডেলিগেশন, আর একটা হচ্ছে লিস্ট অফ অবজেক্ট, যেটা একটা আউটার সাইডের আরেকটা অবজেক্টের মধ্যে থাকে। তো চলেন আমরা এই দুইটা প্যাটার্ন, বেসিকলি একটা প্যাটার্ন তো আমরা দেখছি সিঙ্গেল বক্সে কীভাবে এক্সিস্ট করে, এখন আমরা দেখব মাল্টিপল বক্সেস কীভাবে, মাল্টিপল ক্লাসেস কীভাবে একসাথে এক্সিস্ট করতে পারে, সেই জিনিসটা আমরা একটু দেখব। তো আমরা আগে বলে রাখি যে ক্লাস পার্সন নামে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস পার্সন না নিয়ে এটাকে আমরা বুক নামে যে ক্লাস আছে সেটা মেক করার ট্রাই করি। বুকস তো না, ক্লাসের নেম সবসময় আপনার বুক এস না দিয়ে একদম ডিরেক্ট আপনার ক্লাসের নাউন দিয়ে দিতে হবে, সেটা হলো বুক, এটা হলো ক্লাসের নেম। তো আমি বলছিলাম এই বুকের মধ্যে মাল্টিপল অথর থাকতে পারে, ঠিক আছে, বুকের মধ্যে মাল্টিপল অথর থাকবে, এটা একটা ক্যান্ডিডেট টু বি আনাদার সাব টাইপ। তো এই বাক্সের মধ্যে বাক্স জিনিসটা কীরকম হবে, আমি যখন অথর দিব, একটা অথর থাকলে কি হবে, অথর A1, একটা অথরের নাম হলো হাসান, সে A1 এইভাবে থাকলো, কোনো সমস্যা নেই তো। বাট সমস্যা হবে যখন এই বইটা যদি দুইজন লেখে, আপনারা কিভাবে লিখতে পারেন, অথর জেমস, এইভাবেও লিখতে পারেন। দুজন অথর হলে আপনি এমনি লিখতে পারেন এই ক্লাসটা, মানে এই বইটা দুইজনই লেখছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্যা নেই। বাট এটা যদি লিস্ট অফ অথর হয়, যেটা আপনি আননোন, এই বুক নামে যে ক্লাসটা আছে দ্যাট ইজ টোটালি আননোন, যে নাম্বার অফ অথর কতজন হবে, এক্সকিউজ মি। তো এই বুক নামে একটা অবজেক্ট আছে, সেটার মধ্যে চেক করতে হবে, পজ,
আচ্ছা, এখন আমি যদি একে লিস্ট করতে চাই বুকের মধ্যে, আমরা অ্যারে টাইপের একটা ডেটা স্ট্রাকচার আছে, সেটাকে বলা ভেক্টর। এখন এই ভেক্টর আপনি যদি ইউজ করেন, ঠিক আছে, এই ভেক্টর ইউজ করলে এটা ভেরি সিমিলার লাইক অ্যারে। আমরা যে ম্যাপ পড়ছিলাম, ম্যাপের মতোই ব্যাপারটা, যে আপনাদের এই যে ভেক্টর বলতে ভেক্টর যে ডায়মন্ড শেপ আছে ডানে বামে এরকম দেখেন ডায়মন্ড শেপ একটা আছে, সেটাকে আপনার ডিফাইন করার জন্য ডায়মন্ড শেপের মধ্যে টাইপ বলতে হয়, এটা কোন টাইপের ভেক্টর। সো ভেক্টর হচ্ছে আলাদা টাইপের অ্যারের মতো বা লিস্টের মতো একটা ব্যাপার, যেটা অ্যারের সাথে কিছু বেসিক ডিফারেন্স হচ্ছে অ্যারেতে আমাদের সাইজ বলে দিতে হয়, বাট আমরা যেহেতু জানি না কত টাইপ মানে কতগুলো অথর থাকবে, সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে আমাদের এখানে ভেক্টর টাইপটা আগে বলে নিতে হবে। এবং আমরা জানি না যে কতগুলা অথর থাকবে, সেই লিস্টটাকে আমাদের ডাইনামিক আকারে গ্রো করতে দিতে হবে। সো ভেক্টর হচ্ছে অ্যারের মতোই, বাট এর সাইজ হবে ডাইনামিক। আমি জানি না কতগুলো অথর থাকবে। হ্যাঁ, দুই সাইজ হতে পারে, 3 সাইজ, 4, 5, 6, 7, আমি জানি না। তখন এই স্ট্রাকচারটা আমি বললাম, এটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্তেছেন, এইটা কোনটা করে, এই যে বুক, এই টাইপ এইরকম স্ট্রাকচার হয়েছে। বুকের মধ্যে আমাদের লিস্ট অফ অথর আছে, লিস্ট অফ অথর। এই লিস্ট অফ অথর কিন্তু রেফার করে আলাদা একটা টাইপ। এই লিস্ট অফ অথর কি আমরা একটা ডিসক্রাইব করতে পারি আলাদা একটা টাইপ হিসাবে। লিস্ট অফ অথরকে আলাদা একটা টাইপে নিয়ে গেছি না আমরা, ওইটাই বলতেছি আর কি, আলাদা একটা টাইপ। এটা হলো অথর। এখন আরেকটা জিনিস থাকতে পারে যে আপনার একটা অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট বা একটা ক্লাসকে ডিফাইন করতে গেলে অন্য একটা টাইপের হেল্প লাগে। এই যে কাজটা করলাম এগুলো হচ্ছে ডেলিগেশন, এগুলো হচ্ছে কমপ্লিটলি ডেলিগেশন করা। এখন আমরা এমন আরেকটা কাজ করতে চাই, যে ধরেন বুক অ্যান্ড অথর না, আমরা আরেকটা যে আমাদের এক্সাম্পল ছিল বুকস অথর্স, আরেকটা কোথায় গেল আমাদের, আচ্ছা লিস্ট অফ অথর, ঠিক আছে। তো আমরা এখন একটা টাইপ, এই বইয়ের তো একটা টাইপ লাগবে তাই না, এই বইয়ের একটা আমরা বললাম যে ক্লাস বা টাইপ ওইগুলো তো লাগবে। এই বইয়ের একটা ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি তো থাকে, তো ক্যাটাগরি আলাদা একটা টাইপ হতে পারে। এখন আপনি ক্যাটাগরি ইনফরমেশনের মধ্যে আরও অনেকগুলো সাব টাইপ থাকতে পারে, সেরকমভাবে আপনার এরকমভাবে ক্যাটাগরি এইভাবেও থাকতে পারে। একটা ক্লাসকে ডিফাইন করতে গেলে আমাদের আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগতেছে, এরকমভাবে কিন্তু থাকতে পারে। নাও আপনি যদি অথর যে ক্লাসটা আছে সেটাকে যদি একটু কমপ্লিট করি, অথরের মধ্যে কি থাকবে, অথরের মধ্যে নেম থাকতে পারে, অথরের ন্যাশনালিটি থাকবে। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর একটা বানায় নিলাম, অথরের কনস্ট্রাক্টর, এইটার নাম দিয়ে আর ন্যাশনালিটি দিয়ে এটা মেক হবে, এটা মেক করার টাইমে, ঠিক আছে। আর এইখানে নাম আর ন্যাশনালিটি দিয়ে মেক করার টাইমে দেখেন এইটা হচ্ছে যে নেম যে দিছে, মানে নেমটা সেট করে নিছে, আবার এখানে ন্যাশনালিটিটা সেট করে নিছে, আর কিছু না, দ্যাটস ইট, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড থিং। আপনি যদি চান আমি এটাকে মুভ করে দিতে পারি, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে আপনি ডট ডট করেও লিখতে পারেন। প্রথমে আপনি অবজেক্ট নিছেন, তারপরে এটা করছেন। বাট অথরের এইটা যেটা করছে এটা একটু আমি চেঞ্জ করে নিই, এটাকে রেগুলার সাইজে করে নিব। এটাকে নেম সমান এন করব, ন্যাশনালিটি ইকুয়াল নেট করে নিলাম ন্যাশনালিটি। তার মানে অবজেক্টটা যখন মেক করব তখন এই দুইটা ইনফরমেশন দিয়ে আমার এগুলো চলে আসবে। আর অথরের ডিটেল প্রিন্ট করার জন্য প্রিন্ট ডিটেলস নামে একটা আমি নিছি আর কি। এখানে কনস্ট আমার দেওয়া লাগবে না, আমি এটাকে মুভ করে দিলাম, দেখেন এখন চলে আসছে, দ্যাটস ইট। তো বুক অবজেক্টটা আপনি একটু প্রিন্ট করতে পারেন যে বই, মানে বুক অবজেক্টটা যখন আমার ক্রিয়েট হবে তখন হচ্ছে যে আমার অথর জিনিসটা যেতে লাগে সেটা আমি কনস্ট্রাক্টরে বলে দিব কিভাবে। কনস্ট্রাক্টরে আমি বলে দেওয়ার একটা উপায় আছে, আবার ইনডিরেক্টলি আপনি এটাকে ডট অ্যাড করেও কিন্তু করতে পারেন। আপনি এটাকে পাবলিক করতে পারেন যদি একটা অথর দেন। আমি বোঝার সুবিধার্থে একটা অথর নিয়ে কাজ করি, অথর, এই বইটা যখন বানাবেন তখন বইটা বানানোর টাইমে আপনি ডিফল্ট ভ্যালু দিয়েও ক্রিয়েট করতে পারেন অথর, অথবা বইটা বানানোর টাইমে আপনি যে অথর ক্রিয়েট করবেন, অথর AUTS সমান অথর দিবেন বিডি, শেষ।
বইটা ক্রিয়েট করার টাইমে এটা বানায় নিতে পারেন, অথবা আপনি যখন এই বইটাকে বানাবেন তখনও সাপ্লাই দিতে পারেন, তখন কনস্ট্রাক্টর ইনজেকশন করতে হবে। বা আমরা সেদিকে যাচ্ছি না আপাতত, আমরা দেখতেছি যে বই যখন আমি বানাবো, বুক ক্লাসটা যখন আমি বানাবো, বুক B1 যখন আমি বানাবো, B1 দেখেন আপনি এখানে B1-এর কিন্তু B1 ডট অথ যদি দেন আপনি, এটাকে যদি পাবলিক করে আসেন, ডিফল্ট মানে এটা আপনার বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এটা এক্সপ্লিসিটলি আপনারা বলে দিতে হবে বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে। এই অথ জিনিসটা বাইরে থেকে অ্যাক্সেস করতে গেলে দেখেন B1 ডট অথ আপনি কিন্তু এখন লিখতে পারতেছেন, তাই না? B1 ডট অথ ডট প্রিন্ট ডিটেলস, প্রিন্ট ডিটেলস দেন, আপনি এখন রান করেন, প্রিন্ট ডিটেলস চলে আসছে। বইয়ের মানে অথরের যে ডিটেল আছে তাকে প্রিন্ট করার কাজ কিন্তু বইয়ের না, বইয়ে জাস্ট ও ইনজেক্টেড হয়েছে, বইয়ে জাস্ট ও ইনজেক্টেড হয়ে বসে আছে, বাকি কাজ কিন্তু ও নিজের মতো করে নিচ্ছে। তো এই জিনিসটা আপনাদের আরও রিয়েলাইজেশন আসবে, রিয়েল লাইফে আপনারা গেলে দেখতে পারবেন কিভাবে এই জিনিসগুলো কাজ করে। বাট ফর নাও আপনাদেরকে বলে রাখি যে এই যে প্যাটার্নটা আছে এটা মাথায় রাখতে হবে। আপনারা যখন কাজ করতে যাবেন বা সিনিয়রদের কাজ দেখবেন, এই প্যাটার্নগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, যে এটা বাক্সের মধ্যে বাক্স আছে নাকি বাক্সের মধ্যে বাক্স তার ভিতরে বাক্স, নাকি এটা লিস্ট অফ বাক্স প্যাটার্ন। প্যাটার্নটা কি? তিনটা প্যাটার্নের কোনো একটা প্যাটার্ন থাকবেই। এটা জাস্ট আপনাদেরকে আমি বুঝাইলাম, এটা হ্যান্ডস অন কোডিং আপনারা করে একটু ট্রাই করবেন। এখানে অনেক প্রকারের কম্বিনেশন থাকতে পারে, এখানে আমি যে পাবলিক দিয়ে দিলাম এগুলো পাবলিক দিয়ে নাও থাকতে পারে, বাট কোর জিনিসটা হচ্ছে এক, কোর জিনিসটা মানে স্টেইজ প্রিটি মাচ সেম অ্যাক্রস অল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে যান, C++-এ শুধু না, এটা জাভাতে গেলে জাভাতেও একই রকম, জাভা স্ক্রিপ্টেও একই রকম, সব জায়গায় একই রকম থাকবে। নাও আমরা এই যে লিস্ট অফ যে প্যাটার্নটা আছে, যে একটা অবজেক্টের মধ্যে লিস্ট অফ অনেক প্যাটার্ন অবজেক্ট থাকতে পারে, মানে একটা অবজেক্টের মধ্যে লিস্ট অফ আদার অবজেক্ট থাকতে পারবে, সেইগুলো নিয়ে কীভাবে কাজ করবো এই জিনিসটা পরের ভিডিওতে দেখবো। সো ওইটাই হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট জিনিস, মানে খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা দেখা যায় যে লিস্ট অফ অবজেক্ট নিয়েই আমাদের বেশি কাজ করতে হয়, ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড যেখানে বলি। চলেন আমরা ওইটা একটু ডিসকভার করার ট্রাই করি, একটু দেখে আসি। ক্লাসের এই পর্যায়ে আমাদেরকে একটু দেখতে হবে আমরা কিভাবে লিস্ট অফ অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। মানে আমাদের তিনটা প্যাটার্নের মধ্যে এখন লাস্ট একটা যে প্যাটার্ন, এই যে লিস্ট প্যাটার্নটা নিয়ে আমরা একটু কাজ করব। তো লিস্ট অফ অবজেক্ট রাখার জন্য আমরা আগে কি ইউজ করতাম? আগে আমরা অ্যারে ইউজ করতাম, বা পাইথনের মধ্যে লিস্ট নামে একটা অবজেক্ট আছে, এই ধরনের জিনিসপাতি আমরা ইউজ করতাম। তো স্পেসিফিকলি অ্যারের একটা প্রবলেম আছে। অ্যারের যেটা প্রবলেম সেটা হলো অ্যারেটা ফিক্স সাইজের হয়। আপনি যদি 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করেন, দুইটা কেস হইতে পারে, মানে 100টার মধ্যে 100টা ঘর আপনার কাজে লাগতে পারে, অথবা 100টার মধ্যে 10টা ঘর আপনার কাজে লাগলো। সেক্ষেত্রে সমস্যাটা কি? সমস্যাটা হলো আপনার এই ইনিশিয়াল ঘরগুলা ইউজড অবস্থায় থাকলো, কিন্তু 99 নাম্বার ঘর বা 100 নাম্বার ঘর, এই যে মাঝখানের এতগুলা ঘর, এইগুলা আনইউজড অবস্থায় কিন্তু থাকার সম্ভাবনা আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য C++-এ ভেক্টর নামে আরেকটা অ্যারে, মানে ঠিক অ্যারের মতোই একটা ডেটা স্ট্রাকচার দিয়ে দিছে। ওরা বলতেছে যে ভেক্টর জিনিসটা এমনভাবে কাজ করবে, তোমার যদি একটা ঘর লাগে লিস্টের মধ্যে তোমাকে একটা ঘর অ্যাসাইন করবে, তুমি যদি আরেকটা আইটেম অ্যাসাইন করো তোমাকে আরেকটা ঘর দিয়ে দিব, তুমি যদি আরেকটা আইটেম ঢুকাইতে চাও আরও একটা দিয়ে দিব। তোমার অন দ্য গোতে, অন দ্য ফ্লাই ডাইনামিক সাইজ অ্যালোকেশন হবে। তার মানে তুমি যত সংখ্যক ঘর ইউজ করতে চাও তোমাকে ইউজ করতে দিব আমি, কিন্তু একদম ফিক্স সাইজের উপর বেস করে না। সেটাতে যেটা হয় যে কিছু কমপ্লেক্সিটিস তো বাড়েই, কারণ এই কাজটা করার জন্য সাইড কারে কিছু ক্যালকুলেশন হবে, কিছু আপনার এক্সট্রা টাইম লাগবে, দ্যাটস ট্রু। বাট এই কাজগুলো করার জন্য আপনার আরও মানে কিছু এক্সট্রা টাইম লাগবে, কম্পিটিশনাল কমপ্লেক্সিটিস আছে। বাট এই কমপ্লেক্সিটিগুলো আপনার লাইফকে, কোডিং লাইফকে ইজি করে দেয় আর কি। যেমন আপনার সাইজ আর নিয়ে চিন্তা করতে হলো না, সাইজটা একদম কমপ্লিটলি ডান সাইড থেকে হ্যান্ডেল হবে। সো আমরা ওই কাজটাই করতে চাই। আমরা আমাদের ডেটা স্ট্রাকচারে একটা বুক নামের একটা স্ট্রাকচার ক্লাস বানাইতে চাই, যেই বুকটাকে আমরা মেইন ক্লাসের মধ্যে এরকম একটা ভেক্টরের মধ্যে রাখতে চাই। এরকম একটা ভেক্টরের মধ্যে অনেকগুলো বুক আমি রাখতে চাই, এবং ওই ভেক্টর থেকে, ভেক্টর মানে ওই ডাইনামিক লিস্ট বা অ্যারে, ডাইনামিক অ্যারে চিন্তা করতে পারেন।
ওই অ্যারেতে আমি এগুলো রাখতে চাই এবং সেইগুলোকে আমি প্রিন্ট করে করে দেখতে চাই। এই আপনার প্রিন্ট যেভাবে আমরা করি আর কি, ফর লুপ দিয়ে প্রিন্ট করি, এই 3টা অবজেক্ট রাখবো ভেক্টরে, তারপর সেগুলোকে আমি প্রিন্ট করে করে দেখব। সেটা করার জন্য আমাকে প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয়েছে। দেখেন এই ক্লাসটা কি করে, এটা খুবই সিম্পল একটা ক্লাস। ক্লাসের আমি নাম বলেছি বুক, তারপর ক্লাসে আমার কিছু প্রপার্টিজ আছে, কিছু প্রপার্টিজের মধ্যে নেম আর প্রাইস সেগুলো হলো পাবলিক প্রপার্টিজ, মানে বাইরে থেকেও আপনি অ্যাক্সেস করতে পারেন। আবার বুক নামে যে একটা কনস্ট্রাক্টর আছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আমার 2টা প্যারামিটার আছে, আমি স্ট্রিং নেম এবং প্রাইসটা সেখান থেকে নিব। এবং যেই মেথডটা আছে, একটা মেথডই আছে, ওটা রিটার্ন টাইপ হলো ভয়েড, এবং ডিসপ্লে একটা ফাংশন, এটাকে আমি বাদ দিলাম, এটাতে দরকার নেই। সো এখন এই ক্লাসটার মধ্যে, এই ক্লাসটাকে আমি ইউজ করব কি, আমি এই ক্লাসের অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করব। এই ক্লাসের অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করব। কি করব, অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করব, সেগুলো না হবে সেটার অবজেক্টটা কোথায় রাখবো, আমি অবজেক্টকে আমি কোথায় রাখতেছি, অবজেক্টকে রাখতেছি আমি বুকস নামে একটা ভেক্টরে। আপনারা ম্যাপের ক্লাসটা যারা করেছেন তারা বুঝবেন, ওই ডায়মন্ড শেপের মধ্যে যে জিনিসটা লিখি, সো যদি আবার আমি এটা শুরু থেকে লিখি, তো একটা লিস্ট আপনাকে বানাইতে হবে, লিস্ট। সো লিস্ট হচ্ছে সেই কন্টেনারের নাম, এটা টাইপ কি হবে, টাইপ হবে ভেক্টর। এখন ভেক্টরের যে ইন্টারনাল ভেক্টরের মধ্যে কি টাইপের জিনিস আপনি রাখবেন, বুক, এই লিস্ট অফ বুক রাখবেন সেই ভেক্টরের মধ্যে। ভেক্টরের মধ্যে আপনি আইটেম কিভাবে আইটেম আপনি অ্যাড করবেন, সেটার সিনট্যাক্স হচ্ছে এখানে করতে হবে লিস্ট, বুক লিস্ট মানে যেটা আছে, লিস্ট ডট পুশ, পুশ ব্যাক করবেন, একদম শুরু থেকে শুরু করবেন। তারপর আপনি একটা করে নাম দিবেন, যেমন একটা বইয়ের নাম আপনি এখানে দিলেন, টু কিল এ মকিং বার্ড, এর আপনি প্রাইস দিলেন এত ইউএসডি, এটা আপনি দিতে পারেন। এরকমভাবে আপনি আরও একটা বই অ্যাড করতে পারেন, লিস্ট ডট পুশ ব্যাক। এইটা আপনার চেঞ্জ করে আগে বইটা বানায় নিতে হবে। কি করতে হবে, বইটা বানায় নিতে হবে। বইটা বানায় নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের, বুক B1 ইকুয়াল টু কিল এ মকিং বার্ড। এখন এই বুক B1টাকে আপনি পুশব্যাক করবেন কোথায়, লিস্টে। তো 25-এ আপনি কি করছেন, 24 নাম্বার লাইনে আপনি B1 একটা বুক বানাইছেন। এই বুকটাকে আপনি লাইন নাম্বার 25-এ ওই ভেক্টরের মধ্যে পুশ করছেন। এই 3টা লাইন দেখেন, উপরের যে লাইনটা সেটা তো আমাদের খুবই সিম্পল, আমরা একটা লিস্ট বানাইছি ভেক্টর টাইপের, মানে ভেক্টরের মধ্যে বুক টাইপের এলিমেন্ট থাকবে এটা বলে নিছি, নিয়ে লিস্টটা তৈরি করেছি। লাইন নাম্বার 24-এ কী করলাম, বুক টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর পুশ ব্যাক করলাম, তখন এটা ভেক্টরের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি আরও 3টা অবজেক্ট যদি পুশ ব্যাক করতে চান, দেখেন এই বুকসের জায়গায় জাস্ট আমি লিস্ট দিব, লিস্ট দিয়ে আমি এটা তৈরি করলাম। আমি নিচে আরও 3টা বুক অ্যাড করলাম, তার মানে এখন টোটাল বইয়ের সংখ্যা কত হলো, 4টা। তো এখানে দেখেন লাইন নাম্বার 24-এ আমরা এক্সপ্লিসিটলি একটা অবজেক্ট ক্রিয়েট করছি আগে, তারপরে আমরা সেগুলা B1-এ পুশ করছি। বাট এই কাজটা কিন্তু আপনি এই পুশব্যাক মেথডের মধ্যেই করতে পারেন। এখন পুশব্যাক কোথায় থেকে আসছে, পুশব্যাক হচ্ছে ভেক্টরের একটা গিভেন মেথড। আপনি যখন ভেক্টর ডেটা টাইপ নিয়ে কাজ করবেন, ওই ভেক্টরের মধ্যেই অনেক প্রকারের কাজকর্ম করার জন্য কিছু মেথড অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, ওইগুলা ভেক্টরের মধ্যে থেকে আপনি অ্যাসাইন করতে পারবেন আর কি, মানে বের করতে পারবেন। তো এই স্ট্রাকচারের মধ্যে আমরা যদি একটু দেখতে চাই, প্রথমে কি হলো, প্রথমে আমাদের একটা ভেক্টর ডিফাইন করা আছে, সেই ভেক্টরের মধ্যে আমরা কি করছি, ভেক্টর ডিফাইন করা আছে গেল এটা। তো এখানে আমরা কি করছি, একটা অবজেক্ট ক্রিয়েট করছি, একটা অবজেক্ট B1 ক্রিয়েট করছি, তারপর এই অবজেক্টটা কোথায় ঢুকাইলাম, এই একটা অবজেক্ট এই ভেক্টরের যে ফার্স্ট এলিমেন্টে ঢুকাইলাম। তারপর যখন আমরা B2 ক্রিয়েট করলাম, B2কে আমরা কোথায় ঢুকাইলাম, 2 নম্বর অবজেক্টে, সেম আবার এই ভেক্টরের মধ্যে ঢুকাইলাম। তারপর সিমিলারলি আমরা 3, সিমিলারলি উই মেড 4, এই 4টা বই আমরা ঢুকাইছি এই ভেক্টর নামের স্ট্রাকচারে আমরা ঢুকাইছি। সো এখন আমাদের কাজ হলো, আমরা তো এই বইগুলো ইনসার্ট করছি ভেক্টরের ভিতর, কিন্তু এই বইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে।
এই বইগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য আপনাদেরকে একটা ফর লুপ লিখতে হবে, মানে খুঁজে বের করার জন্য, মানে ধরেন এগুলো আপনার এখানে 100টা 1000টা বই আছে, এগুলোকে আপনার এখন প্রিন্ট করে দেখতে হবে। সেই প্রিন্ট করে দেখার জন্য ওই রেগুলার ফর লুপ আমরা ইউজ করব। ফর সাইজ টি নিব আমরা, সাইজ টি টাইপের, এখানে 0 নিব। তারপর বুকস লিস্ট ডট সাইজ নামে একটা মেথড আছে, যে কিনা আমার লিস্টের সাইজটা আমাকে ফেরত দিবে। তারপর আই প্লাস প্লাস আমাকে এই ফর লুপের মধ্যে এখানে লিখতে হবে। রেগুলার ফর লুপের সাথে এটা ডিফারেন্স হচ্ছে, টাইপ হচ্ছে সাইজটি। কেন সাইজটি? এটা হচ্ছে যে আপনার বুঝতে পারবে না, সামনে গেলে বুঝতে পারবেন, আমরা এখনই ডিসকাস না করি। তো এখন যদি আপনাকে বলা হয় যে এই ডিসপ্লে মেথডটা লিখতে হবে, সেটা আপনি কিভাবে করবেন, মানে সবগুলা বইয়ের ইনফরমেশন প্রিন্ট করবেন, সেটা করতে গেলে আপনার কি করতে হবে? আপনি এই লিস্টসের মধ্যে যাবেন, লিস্টস অফ আই, একটা একটা করে এলিমেন্ট আপনি ধরবেন, ডট ডিসপ্লে। আচ্ছা, এই লাইনটা আসলে ইন্টারনালি কম্পিউটার প্রসেস করবে কীভাবে? লিস্ট অফ আই মানে লিস্টের প্রথম জায়গার মধ্যে যে বইটা আছে, ওই বইটার এগেনস্টে আসলে বুক ডট ডিসপ্লে কল হবে। এটা হচ্ছে মেথড। তো আপনি দেখেন আমরা সুন্দরভাবে কি করলাম, লিস্টের মধ্যে আমরা অনেকগুলো বই রাখলাম এবং বইয়ের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রিন্ট করলাম। তো এই জিনিসটা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমি যদি রকমারিতে যাই, রকমারি.com, রকমারিতে যদি যাই, রকমারিতে গেলে দেখবেন এখানে একটা বই আছে। সেই বইটার মধ্যে বইয়ের একটা নাম আছে, বইয়ের অথর নেম আছে, বইয়ের ক্যাটাগরি আছে। বইয়ের নাম হবে, আপনি যদি এতটুকু জায়গায় ডিজাইন করতে চান ডাবল ওপিতে, তাহলে এটা হচ্ছে স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং। রেটিংটা হবে আপনার, যদি একদম ইন্টিজার রেটিং দেন সেক্ষেত্রে রেটিংটা হবে ইন্টিজার, তাই না? তো এই যে এতগুলো ইনফরমেশন আমরা ফ্রন্ট এন্ড থেকে নিয়ে ব্যাক এন্ডে পাঠাবো, ব্যাক এন্ড এগুলো ডেটাবেজে পাঠাবে। সেক্ষেত্রে আমাদের বইয়ের জিনিসটা কীরকম হবে দেখেন। আপনি এখানে একটা বই আমরা ক্রিয়েট করছি, এখানে বইয়ের যে ইনফরমেশনগুলো আছে আমরা তো এখানে হার্ড কোডেড ইনফরমেশন দিচ্ছি, তাই না? এই হার্ড কোডেড ইনফরমেশনগুলো কি থাকবে? হার্ড কোডেড ইনফরমেশনগুলো একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থেকে এন্ট্রি নেওয়া হবে। একটা নতুন বই যখন অ্যাডমিন প্যানেলে এন্ট্রি দেওয়া হবে বা ডেটাবেজে যখন এন্ট্রি দেওয়া হবে, তখন এইরকমভাবে বইয়ের নাম, বইয়ের টাইটেল, বইয়ের অথর নেম, এইগুলো নিয়ে একটা সেভ বাটনে আপনি ক্লিক করবেন। আপনি যখন সেভ বাটনে ক্লিক করবেন তখন ব্যাক এন্ডে এরকম একটা লিস্টের মধ্যে নতুন একটা করে বই অ্যাড হবে। এবং এই বইয়ের ইনফরমেশনটা আসলে কোথায় যাবে? শুধু লিস্টে অ্যাড হবে তাই না, এই বইয়ের ইনফরমেশনটা আপনার প্রথমে যাবে ফ্রন্ট এন্ড থেকে চলে আসবে ব্যাক এন্ডে। ধরা গেল উপরে একটা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডের মধ্যে আপনার এই ইনফরমেশনগুলো প্রসেস হবে। তারপর এই জিনিসটা চলে যাবে কোথায়? এই জিনিসটা চলে যাবে ডেটাবেজ লেয়ার, একদম পারসিস্টেন্ট লেয়ার, যে ডেটাবেজ লেয়ার আছে সেই ডেটাবেজে আপনার ইনফরমেশনগুলো সেভ থাকবে। তো দেখেন এই প্রত্যেকটা জায়গায় ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড এবং ব্যাক এন্ড থেকে হচ্ছে ডেটাবেস, এই প্রত্যেকটা জায়গায় একটা কনসিস্টেন্ট স্ট্রাকচার মেনটেন করবে। সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সেই স্ট্রাকচারটা আমরা বানিয়ে ফেলছি। বইয়ের নেম থাকবে, নেমের কি টাইপ থাকবে, এই ডাবল ওপির যেই অবজেক্টটা ঠিক এই সেম অবজেক্ট কিন্তু ফ্রন্ট এন্ডেও একই হবে, ব্যাক এন্ডেও একই হবে, ডেটাবেজেও মোরলেস একই স্ট্রাকচারে ইনসার্ট হবে, ডেটাবেজে একই স্ট্রাকচারে ইনসার্ট হবে। সো নাও আপনারা দেখলেন এই যে লিস্ট। এখন আপনাকে যদি বলি তুমি এমন একটা কোড লিখতে হবে তোমাকে, এই যে এখানে দেখেন কিছু ফিল্টার আছে, তাই না? প্রাইস হাই টু লো, প্রাইস লো টু হাই, এইসব ফিল্টার আছে। অথবা আপনি যদি এই যে দেন, আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করেন, আপনি আসলে এই সার্চ বাটনে যখন ক্লিক করেন, এই যে উপরে সার্চ, তখন একটা বই আপনাকে দেখাবে। এই সার্চটা যদি আপনি এইখানে কাজ করতে চান, যে বুক বইয়ের নাম ধরে যদি আপনি সার্চ করতে চান, তখন আপনার কি হবে? যদি আপনি একটা বই 1984 নামে কোনো বই আছে কি নাই এটা সার্চ করতে গেলে কি করতে হবে? স্ট্রিং ইকুয়ালিটি চেক করতে হবে। আপনার 1984 লিস্ট অফ আই ডট নেম, যদি এই দুইটা স্ট্রিং সমান হয় তাহলে আমি কি বলতে পারবো? লিস্ট আই অফ নেম, এই দুটো যদি সমান হয়,
এক্সিস্ট করে, মানে এই বইটা এক্সিস্ট করে, আপনি এই বইটা এক্সিস্ট করছেন, এই নামে যদি কোনো বই আছে না এটা বের করতে চান, প্রথমে ইজ এক্সিস্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে উপরে, ইজ এক্সিস্ট দিবেন, যদি খুঁজে পান তাহলে আপনি ব্রেক করবেন, মানে লুপ থেকে বের হয়ে যাবেন, ব্রেক করা মানে লুপ থেকে বের হয়ে যাওয়া। তারপরে আপনি জাস্ট এখানে চেক করবেন ইফ যদি ইজ এক্সিস্ট হয়, নিচে এসে আপনি লিখতে পারবেন ইফ ইজ এক্সিস্ট তাহলে কি করবেন, আপনি সি আউট করতে পারবেন কপি। এটাই কিন্তু প্রোগ্রামিং। যারা সফটওয়্যার ডেভেলপাররা ডে টু ডে লাইফে ব্যাক এন্ডে বা ফ্রন্ট এন্ডে এই ধরনের কাজই করবে। তো আমি দেই 1984 আসে না নাই, আমাদের এই পুরো অ্যাপের লজিকটাতে একটু চেঞ্জ আনতে হবে। ব্রেকটাকে আমার যদি খুঁজে পাই তাহলে লুপ থেকে বের হইতে হবে, আর এইখানে আমার আই ইজ লেস দেন লিস্ট অফ সাইজ এই জিনিসটা একটু ফিক্স করতে হবে। তাহলে দেখবেন দেয়ার ইজ এ কপি লেখাটা আপনারা ডান পাশে দেখেন, দেয়ার ইজ এ কপি আসছে, দেয়ার ইজ এ কপি মানে 1984 নামে একটা বই আমাদের আছে, 1984 নামে একটা বই আপনি খুঁজে পেয়েছেন। সো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু ডে টু ডে লাইফে এই কাজটাই করে, আপনার এই কাজটাই করবে, ঠিক আছে। তো আমরা আরও কিছু জিনিস দেখব, ডাবলপি নিয়ে আমাদের আরও লেখাপড়া সামনে আসবে, বাট তার আগে আমি বলে দিই যে আপনাদের এই যে গিটহাব লোকেশনে এই কোডগুলো পেয়ে যাবেন, github.com এই লোকেশনে আপনারা কোডগুলো পেয়ে যাবেন। কোডগুলো কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন, আমি এই কোডটাও অ্যাড করে দিই, বুকস ডট, আমি একটু কপি করে নিয়ে আসি এখানে। তো আপনারা এই কোডগুলো গিটহাবের লোকেশনে গেলে যে ব্রাঞ্চ নেম আছে ক্লাস 2 অথবা ফোল্ডার নেম আছে ক্লাস 2, ব্রাঞ্চ নেম আমি সেমই রাখবো, মেইন ফোল্ডারে মেইন ব্রাঞ্চেই রাখবো, ফোল্ডার নেম ক্লাস 2তে আপনারা এই কোডগুলো খুঁজে পাবেন। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। চলেন পরের লেকচারে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আরও কিছু ডিসকাশন একটু সেরে নেই। তো আমরা আমাদের প্রমিসড যেই ভিডিও লেকচার সিরিজ ছিল প্ল্যান করা, সেটার একদম খুবই লাস্টের দিকে চলে আসছি। তো আমরা আজকে একটু দেখার চেষ্টা করব যে আসলে রিয়েল লাইফে সফটওয়্যার ডেভেলপাররা কীরকমভাবে কাজ করে, তাদের মানে ডাবলপি কেমনে তাদের প্রসেসে হেল্প করে। জিনিসটা তো এমনি এমনি হবে না যে আপনারা একদম আউট অফ নোওয়্যার কোড লেখা শুরু করবেন, এই জিনিসটা হয় না। আপনি তো একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে লেখেন, সেটা কি, সেটা জিনিসটা কীরকম হবে, সেটাতে টাচ করার আগে আমি একটু এসডিএলসি নিয়ে ডিসকাস করতে চাই। এসডিএলসি মানে হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের এই পার্টটাতে অনেক কিছু ঘটে, আমরা বিস্তারিত আলোচনা যাব না, আমাদের ডাবলপি বোঝার জন্য যতটুকু দরকার উই উইল অনলি ফোকাস অন দ্যাট পার্ট। রেস্ট অফ দ্য থিং আপনারা ইউটিউব দেখে অন্য ভিডিও দেখে শিখে নিতে পারেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একদম খুবই ইনিশিয়াল একটা ধাপ হলো যেই লোকটা সফটওয়্যার বানাবে, একটা সফটওয়্যার কেন ডেভেলপড হবে, কেউ না কেউ টাকা দিবে, ধরেন বিকাশ, তারপরে হচ্ছে যে পাঠাও বা ফেসবুক, উবার, এইগুলোর মতো অ্যাপ। তো উবার জিনিসটা যে বানাবে, এই জিনিসটার একটা ওনার থাকে, এই জিনিসটার ওনার বলতে মালিক থাকে, হ্যাঁ, এই জিনিসটার মালিক থাকবে। সেই মালিকটা কি করবে, সেই মালিকটা ডিসিশন নেবে যে আমাকে একটা উবারের মতো সলিউশন বানাইতে হবে, সে কিছু টাকা পয়সা ইনভেস্ট করবে, ইনভেস্ট করে সে মনে মনে একটা প্ল্যান ড্রাফট করবে। তারপর এই প্ল্যানটা নিয়ে সে একটা সফটওয়্যার কোম্পানিতে আসবে, একটা সফটওয়্যার কোম্পানি, সে এই রকম একটা কোম্পানি হইতে পারে বা তার নিজের একটা সফটওয়্যার টিম থাকতে পারে। দুই ধরনের কেস হতে পারে, মনে রাখেন, তার নিজের সফটওয়্যার কোম্পানি বা তার নিজের একটা টিম হতে পারে। দুই কেসেই আমরা এটা ক্লোজ বাউন্ডারি একটা টিম চিন্তা করতে পারি, যে টিমের কাজ হলো শুধু কোড লেখা। এই টিমে যখন সে ঢুকবে তখন এই যে সে মনে মনে যে গল্পটা বানাইছিল, আমার অ্যাপ দিয়ে গাড়ি ভাড়া করা যাবে, আমার অ্যাপ দিয়ে এইটা করা যাবে, সেইটা করা যাবে, তার হাতে একটা স্টোরি থাকে, ইউজার স্টোরি থাকে। এই ইউজার স্টোরিটা এই টিমের মধ্যে যে কোনো একজন তার সাথে বসে এই জিনিসগুলো নিয়ে কথা বলে, অনবরত কথা বলতে থাকবে, তার মনে কি আছে, সে কি ডেভেলপ করতে চায়, কেন ডেভেলপ করতে চায়, এইগুলা নিয়ে না তার সাথে মানে বিস্তর আলাপ হবে। আলাপ হইতে হইতে এগুলোর অনেকগুলো অ্যাকশন পয়েন্ট হবে, আলাপ হবে, মানে এই আলাপের মধ্যে কিছু প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে। প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, আবার বলি, সেখানে কি হবে,
কিছু প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হবে। এই প্রোডাক্ট রিকোয়ারমেন্ট অ্যানালিসিস প্রসেসটার মধ্যে এখানে একজন প্রোডাক্ট ম্যানেজার থাকে, সেই প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনার থাকে। প্রোডাক্ট ওনারের কাজ আর প্রোডাক্ট ম্যানেজারের কাজ ডিফারেন্ট, সেই ডিসকাশনে আমরা পরে আসবো। এই পিও এর কাজ হইলো অনবরত এই উবারের মালিকের সাথে ডিসকাস করে 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 কিছু প্ল্যান মেক করা, কিছু কি করা, প্ল্যান মেক করা, কিছু প্রোডাক্ট রিকোয়ারমেন্ট বের করে আনা, কিছু প্রোডাক্ট রিকোয়ারমেন্ট বের করে আনা। এই প্রোডাক্ট রিকোয়ারমেন্টগুলো যখন সে বের করবে তখন কি করবে, তখন সেগুলো লিপিবদ্ধ করবে, কোথায় কোনো একটা ডকুমেন্টে লিপিবদ্ধ করে। অনবরত এই গল্প বলবে, তার সাথে মালিকের সাথে গল্প করবে আর ডকুমেন্টে লিপিবদ্ধ করবে, করে 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 ও হচ্ছে যে একটা ইউজার স্টোরি দাঁড় করবে, ইউজার স্টোরি দাঁড় করবে। সো ধরা গেল, লেটস সে ফর এক্সাম্পল, তাহলে এখানে একজন টাকা দিবে, একটা টিমকে টাকা দিয়ে দিয়ে প্রোডাক্ট বানাবে। টিপিক্যালি এই ইউজার স্টোরিটা দেখতে কীরকম হয়, আমি নিজে তো সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, বাট আমার ইউজার স্টোরি লেখার ওই রকম এক্সপিরিয়েন্স নাই। বাট টিপিক্যালি একটা ইউজার স্টোরি দেখতে এইরকম হইতে পারে, এইরকম একটি ইউজার স্টোরি হইতে পারে, যেই হাই লেভেল ড্রাফটটা নিয়ে উবারের মালিক আসছিল, যে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার যে আছে বা প্রোডাক্ট ওনার যে আছে, যে রিকোয়ারমেন্ট এলিসিট করে, এই মানে এই ধাপ, এইচডিএলসির এই ধাপটার নাম হলো সফটওয়্যার রিকোয়ারমেন্ট এলিসিটেশন। আমি যদি বানান ঠিকঠাক বলে থাকি, এটা হলো সফটওয়্যার রিকোয়ারমেন্ট এলিসিটেশন নামে একটা ধাপ থাকে। তো এই ধাপটার পার হওয়ার পর প্রোডাক্ট ওনার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিমকে, ধরা গেল ওই গ্রিন টাইপের যে টিম আছে, এটা হলো ইঞ্জিনিয়ারিং টিম। এই ইঞ্জিনিয়ারিং টিমে কি করবে, এই ইঞ্জিনিয়ারিং টিমে পাস অন করবে। কি পাস করবে, এই ডকুমেন্টটা ইঞ্জিনিয়ারিং টিমকে দিয়ে দিবে। ইঞ্জিনিয়ারিং টিমের যে প্রোডাক্ট ম্যানেজার আছে বা যেই লোকটা এই স্পেসিফিক প্রোডাক্ট ফিচার বা সফটওয়্যারটা ডেভেলপ করবে, তারে দিয়ে দিবে। এখন তাকে যখন এই প্রোডাক্টটা দিয়ে দেওয়া হবে, এই রিকোয়ারমেন্টটা দিয়ে দেওয়া হবে, সেইগুলা রিকোয়ারমেন্টগুলোকে ভেঙে 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 টেকনিক্যাল অ্যানালাইসিস করবে। টেকনিক্যাল অ্যানালাইসিস করে বুঝবে যে এটা করতে আমার কতদিন যায়, কীরকম সময় লাগবে এটা ডেভেলপ করতে, সে এটা খুঁজে বের করে। তারপরে এই টেকনিক্যাল লিডারশিপের কাছ থেকে এই ফিচার লেভেলের কাজগুলো ডিস্ট্রিবিউট হবে ইন্ডিভিজুয়াল ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনার মতো জুনিয়র ডেভেলপারের কাছে। জুনিয়র ডেভেলপারের কাছে কি আসবে, কি আসবে, এই যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা আসবে, তারপর আপনার কাছে কাজগুলো আসবে, এবং রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের সাথে ইউজার স্টোরি, রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন কি থাকবে কি না থাকবে, ডেটাবেজের কয়টা টেবিল বানাইতে হবে না বানাইতে হবে, এগুলো আপনি ফার্দার ড্রিল ডাউন করেন, এইচএলডি মানে হায়ার লেভেল ডকুমেন্টেশন ক্রিয়েট করবেন। করে যখন আপনাকে ফিচারটা বানাইতে হবে, তখন আপনি প্রথমে কি করবেন, প্রথমে ফিচারটা বানানোর আগে বুঝতে হবে এই ফিচার বা ইউজার স্টোরিতে আমার কতগুলো এন্টিটিস আছে, হাই লেভেল এন্টিটিস, কতগুলো অবজেক্ট থাকতে পারে, চেয়ার, টেবিল, খাতা, বই, তারপরে মানুষ, তারপরে হচ্ছে যে গাড়ি, এই ধরনের কি কি রিয়েল লাইফ এন্টিটিস আছে, যেগুলোকে আমার স্টোরিতে মানে আমার সফটওয়্যার স্টোরিতে বা সফটওয়্যার যে আমি বানাবো, সেই সফটওয়্যার বানানোর প্রসেসে আমার এই টাইপগুলো অ্যাকোমোডেট করতে হবে। এই জিনিসটা কিন্তু সে খোঁজা শুরু করবে। তো আপনি তখন কি করেন, অ্যাজ এ জুনিয়র ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনি ইউজার স্টোরিতে যাবেন, গিয়ে আপনি টোটাল প্রোডাক্ট রিকোয়ারমেন্টটা কয়েকশো পেজের বা পুরা 5-6 হাজার পেজেরও হইতে পারে, বা 2-3-4-5 পেজের স্টোরিও হইতে পারে, স্টোরি এরকম আসবে। মানে এটা একটা গল্প আর কি। কি করবে, গল্পটা কীরকম হয়, গল্পটা হয় এই যে উবারের এই যে মালিক, সে একটা যে ইউজার স্টোরি বানাইছে ইউজারের পার্সপেক্টিভ চিন্তা করে। তার মানে তার ক্লায়েন্ট তার সফটওয়্যারে ঢুকে কি করতে পারবে সেটার একটা হাই লেভেল ড্রাফট বানায়। যেমন আমাদের এখানে একটা প্রোডাক্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, সারা নামে একজন ব্যক্তি যে শপিং করতে খুবই ভালোবাসে, তার মানে সে একজন অনলাইন ই কমার্সের কাস্টমার। She often searches for items like shoes, kitchen appliances and other household products. তার মানে ওই ই কমার্স সাইটে ঢুকবে, অ্যামাজনের মতো ই কমার্স একটা সাইটের কথা বলতেছে, সেইখানে ঢুকে সে বিভিন্ন ধরনের জুতা, আপনার ঘর গৃহস্থালির জিনিসপাতি এগুলা খুঁজবে। When she visits the e-commerce platform, মানে এখানে একটা ই কমার্স প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, the design and layout are tailored to make her shopping experience seamless and enjoyable. তার মানে খুবই সহজে যাতে জিনিসগুলো কেনাকাটা করতে পারে সেটার কথা বলছে। ইউজার স্টোরি নিয়ে কথা বলছে, ইউজার স্টোরি ফর ব্রাউজিং অ্যান্ড ডিসকভারিং প্রোডাক্ট, মানে সে যখন ওয়েবসাইটটা ল্যান্ড করবে সে কীভাবে প্রোডাক্ট ব্রাউজ করবে আর প্রোডাক্টগুলো খুঁজে পাবে।
তা ও তখন বলছে যে when Sarah browsing the website she finds a clean and organized home page showcasing featured products and popular, মানে সে যখন ওয়েবসাইটে ঢুকবে তাকে ফিচার্ড প্রোডাক্টস অ্যান্ড পপুলার প্রোডাক্টসগুলো শুধু দেখাবে, আর ক্যাটাগরিজ দেখাবে এখানে, লাইক ফ্যাশন, হোম অ্যান্ড কিচেন, ইলেকট্রনিক্স, এগুলো দেখাবে। তো আপনি এই পুরা স্টোরিটা পড়ে অবজেক্ট ক্রিয়েট করা শুরু করবেন। অবজেক্ট, সারা হচ্ছে একটা মানুষ, এটা একটা অবজেক্ট, এটা আমার গল্পে দরকার আছে। হোম পেজ প্রোডাক্টস, এখানে প্রোডাক্টস নামে আরেকটা এন্টিটির কথা বলছে, প্রোডাক্টস আমাদের দরকার আছে, সে প্রোডাক্টস খুঁজে পাবে। ক্যাটাগরিজ নামে একটা ব্যাপার আছে, ক্যাটাগরিজ নিয়েও আমাদের এখানে চিন্তা ভাবনা করতে হবে। ফ্যাশন, এগুলোও সাবটাইপ থাকতে পারে, বাট হাই লেভেলে চিন্তা করতে গেলে আমাদের ক্যাটাগরিজ একটা অবজেক্ট বা এন্টিটি আমরা খুঁজে বের করলাম। তারপর বলছে যে এই ক্যাটাগরিজে যখন ক্লিক করবে তখন এনকাউন্টার্স এ ওয়াইড সিলেকশন অফ শুজ, এটা একটা গল্পের একটা অবজেক্ট হিসেবে আমরা চিন্তা করি। শুজ হচ্ছে এক টাইপের প্রোডাক্ট, তার মানে প্রোডাক্টস নামে যে অ্যারে থাকবে, অ্যারের মধ্যে জুতাও একটা প্রোডাক্ট থাকতে পারে, ম্যাঙ্গো একটা থাকতে পারে, এই ধরনের প্রোডাক্টস থাকবে। তো ইচ প্রোডাক্ট ইজ প্রেজেন্টেড উইথ ক্লিয়ার ইমেজ, নেম, প্রাইস অ্যান্ড ব্রিফ ডিসক্রিপশন। দেখছেন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে। As she scrolls through the options, Sarah uses search bar to find running shoes, সার্চ রেজাল্টস প্রোভাইডার, এগুলো বল সার্চ রেজাল্টে কী কী আসবে। তারপরে আসছে প্রোডাক্ট ডিটেইল নামে একটা ইউজার স্টোরি আসছে। তার মানে আপনি যখন ছোটোখাটো একটা আইটেম খুঁজে পাবেন, ওয়াইন ক্লিকস অন দ্য পেয়ার অফ শুজ, মানে আপনি যখন ক্লিক করবেন, রকমারির এক্সাম্পলটাই যদি আমি যাই, আপনি যখন ক্লিক করবেন এইখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে ছোট ছোট বই পাইছেন, ক্লিক করলে কিন্তু বইয়ের ডিটেলে চলে গেছেন আপনি, তাই না? ওই ব্যাপারটাই বলতেছে। ডিফারেন্ট অ্যাঙ্গেলস, ডেসক্রিপশনস, অ্যাভেলেবল সাইজেস, কাস্টমার রিভিউস অ্যান্ড অ্যাক্টিং সাইজ, এগুলো অনেক কিছু বলছে। নেক্সট সারা নেভিগেটস টু দ্য হোম অ্যান্ড কিচেন, মানে ওই এখানে ইউজার স্টোরিতে বলছে, আমি এখানে এগুলোর ডিটেল পেজে আসছি, তারপরে আমি আবার অফার সমূহে যাইতে পারি, সুপার স্টোরে যাইতে পারি, এইগুলো বলছে। বাট আমাদের হাই লেভেল যদি আমরা এতটুক জায়গা থেকে যদি অবজেক্ট ফাইন্ডিং শুরু করি, সারা নামে একটা লোকের কথা বলা হয়েছে যে আসলে ইউজার, যে একটা ই কমার্সের ইউজার যে হবে সে, তার নাম সারার জায়গায় জেমস বা ডেভ বা সিয়াম বা আশিক যে কেউ হইতে পারে, এ হচ্ছে ইউজার, ই কমার্সের ইউজার। তার মানে আমরা যেই ফাইন্ডিং প্রসেসের কথা বললাম, সেই ফাইন্ডিং প্রসেসের মধ্যে আমাদের একটা এন্টিটি আমরা পাইছি, এই এন্টিটির নাম হলো ইউজার। আমার মনে হয় ইরেজার অ্যাপটাতে যাওয়া ভালো হবে, এই অ্যাপটাতে। তো আপনি যখন ডেভেলপার হিসেবে এই রিকোয়ারমেন্ট ডকটা পড়বেন, তখন আপনি প্রথমে এন্টিটিসগুলো ফাইন্ড করা শুরু করবেন। এখানে কী কী টাইপের এন্টিটিস আছে, একটা এন্টিটিস পাইলাম আমরা কি, ইউজার। তারপর আপনি যখন আবার এই জিনিসটা পড়তে গেছেন, আবার যখন আপনি পড়তে গেছেন, দেখলেন এখানে প্রোডাক্টস নামে আরেকটা এন্টিটি আছে, প্রোডাক্টস, তার মানে আরেকটা এন্টিটি আপনি কি পেলেন, প্রোডাক্টস, যেটাকে আপনি একটা এরকম বক্স দিয়ে চিন্তা করতে পারেন, প্রোডাক্টস। কারেক্ট। প্রোডাক্টস পাওয়ার পর আপনি আরও কি পেয়েছেন, ক্যাটাগরিজ পাইছেন। তারপর এইখানে ক্যাটাগরিজ হচ্ছে আরেকটা টাইপ হবে ক্যাটাগরিজ। তারপর আরেকটা টাইপ দেখছেন, প্রোডাক্টস আর পেজেস নেসেসারি ইনফরমেশন, মাল্টিপল হাই কোয়ালিটিস, এখানে ইমেজ থাকবে। তারপর হচ্ছে যে ডিসক্রিপশন থাকবে, অ্যাভেলেবল সাইজেস, কাস্টমার রিভিউস নামে আপনার আরেকটা আপনি টাইপ পাইছেন এখানে, সেই টাইপটার নাম হলো রিভিউস নামে আরেকটা টাইপ, বা কমেন্টস, এগুলো আছেন। তো আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হন, আপনার চিন্তাভাবনা এখানে একরকম হবে, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হলে আরেক রকম হবে। এই হাই লেভেল এন্টিটিগুলো খুঁজে পাওয়ার পর ইউজুয়ালি যেটা হবে, আপনি অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার কী করবেন, ব্যাক এন্ড ডেভেলপার আপনি এগুলারে নিয়ে চিন্তা করা শুরু করবেন। ক্যাটাগরিজের আপনার কী কী প্রপার্টিস থাকতে পারে, ক্যাটাগরিজের নেম থাকতে পারে, আইডি থাকতে পারে, ক্যাটাগরিজের হচ্ছে যে আপনার অ্যাক্টিভিটি ইজ অ্যাক্টিভ, এই ধরনের থাকতে পারে, মানে ওই ক্যাটাগরিটা অফও থাকতে পারে। ইউজারের এরকমভাবে নেম থাকবে, ইউজারের আইডি থাকবে, ইউজারের ব্যালেন্স থাকবে, তাই না? ইউজারের হচ্ছে যে টোটাল পারচেসড অ্যামাউন্ট থাকবে, লাস্ট অর্ডার ডেট এরকম থাকবে।
এরকম থাকতে পারে, এরকম আরও অনেক ইনফরমেশন থাকতে পারে। অনুরূপভাবে যখন আপনি প্রোডাক্টস অবজেক্টটা ক্লাসটা মেক করবেন, তখন প্রোডাক্টসের কী থাকবে, নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, তারপরে ইমেজ থাকবে, ইমেজ লিঙ্ক থাকবে, ভিডিও লিঙ্ক থাকতে পারে, ঠিক আছে। প্রোডাক্টসের মধ্যে অ্যারে অফ কমেন্ট থাকবে, একটা প্রোডাক্টের কি থাকবে, কমেন্টস থাকতে পারে। আপনি এখানে বলবেন ভাই অনেকগুলো কমেন্ট আমি কেমনে প্রোডাক্টসে রাখবো, ওই যে অ্যারে বানায় রাখবেন, অথর অ্যান্ড বুকসের যে রিলেশনশিপ ওই সেম রিলেশনশিপে রাখবেন, প্রোডাক্টসের মধ্যে রাখবেন। তারপরে এই প্রোডাক্টসের আরও কী কী থাকতে পারে, প্রাইস থাকতে পারে, তারপরে এই প্রোডাক্টসের আবার আপনার থাকতে পারে অফারে আছে কিনা সেটা থাকবে, তারপরে এটা কি ফিচার্ড কিনা এটা থাকবে। এই ধরনের একটা ই কমার্সের প্রোডাক্টের প্রপার্টিস আপনি যদি খুঁজতে যান এইরকম 200-300 প্রপার্টিস থাকতে পারে, কারেক্ট। তারপর আপনি যখন রিভিউজ খুঁজতে যাবেন, রিভিউজ কে দিবে, রিভিউসের এখানে ইউজার আইডি থাকবে, তারপরে রিভিউ আইডি থাকবে, তারপর এখানে ডিসক্রিপশন থাকবে, তারপর টাইটেল থাকতে পারে, সাবটাইটেল থাকতে পারে, লাইকস থাকতে পারে, লাভ কাউন্ট থাকতে পারে, ডিসলাইক অপশন থাকলে সেটা থাকতে পারে, রিপোর্ট কাউন্ট থাকতে পারে। ধরা গেল আপনি একটা সার্টেন রিপোর্ট কাউন্ট আছে কিনা সেটা খুঁজে বের করতে চান, তারপরে এটা হলো সাসপেন্ডেড কিনা সেটা রাখার জন্য ইজ সাসপেন্ডেড। এখন আমি যে এই লেখাগুলো লিখতেছি কারণ আমার এক্সপিরিয়েন্স আছে বলে আমি এতগুলো প্রপার্টিস ফাইন্ড আউট করতে পারতেছি। এই ডোমেইন এক্সপার্টিস, ই কমার্স নিয়ে ডোমেইন এক্সপার্টিস আছে বলে এগুলো আমি ধাপাধাপ বলতে পারতেছি, কারেক্ট। সো ই কমার্স নিয়ে আপনার ডোমেইন এক্সপার্টিস যদি আরেকটু কম থাকে, আপনার আস্তে আস্তে কাজ করতে করতে গেলে বাড়বে। আপনি যখন ঠেকে যাবেন তখন ইউজার স্টোরি ফলো করবেন, ইউজার স্টোরি দিয়ে কাভার না হলে আপনি কোথায় যাবেন, আপনার টিম লিডের কাছে যাবেন। আপনার টিম লিড যদি সেটা কাভার না করতে পারে, তারপর আপনি কোথায় যাবেন, আপনার টিম লিড সেটা জিজ্ঞেস করবে যে উবারের প্রোডাক্ট যে বানাইছে, প্রোডাক্ট ইঞ্জিনিয়ার যে ছিল, মানে হচ্ছে যে এই লেভেলে পিও যে কালেক্ট করছে তার কাছে যাবে। পিও যদি কনফিউজড হয় তাহলে এই ওনারের কাছে যাবে যে প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছিল। এটা হচ্ছে টিপিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এখন ব্যাক এন্ড ডেভেলপার হলে প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার চিন্তা করতে হবে ডেটাবেজে এই ডাবলওপি ক্লাসগুলা বা এই যে এনটিটিগুলা, প্রথমে তো আমি ডাবলওপি বানাই নাই, আমার এই এনটিটিগুলো ডেটাবেজে প্রথমে মেক করতে হবে, মানে ডেটাবেজে কিছু স্ট্রাকচার দিয়ে আমাকে এগুলো ডেটাবেজে স্ট্রাকচারগুলো ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপনি কি করবেন, অবজেক্ট ওরিয়েন্টেশনের স্টাইলে আপনি ক্লাস লেখা শুরু করবেন। আপনি প্লেন ক্লাস নিয়ে চিন্তা করবেন। কেন চিন্তা করবেন প্লেন ক্লাস নিয়ে, যে এটা আমি এই পাশে রাখি, তো হ্যাঁ আপনার ক্লাসও লাগবে, বাট এটা আমি এই পাশে রাখি। প্রথমে আপনি ডেটাবেসটা প্ল্যান করছেন যে এই ডেটাগুলো আমার ডেটাবেসে রাখতে গেলে আপনার ডেটাবেসটা এরকম হইতে হবে। এখন ফ্রন্ট এন্ড টিম থেকে আপনার এরকম রিকোয়ারমেন্ট আসছে, প্রোডাক্টস নামে একটা এপিআই লাগবে। সো এই এপিআই যখন এই এপিআই লাগবে মানে কি, এই এপিআই প্রোডাক্ট/এপিআই যখন আপনি হিট করবে, কোনো একজন ক্লায়েন্ট, কোনো একজন ব্রাউজার যখন হিট করবে, তখন কি কাজ হবে, তখন আপনার ব্যাকএন্ড কি করবে, তখন আপনার ব্যাকএন্ডে কিছু এপিআই কোড লেখা লাগবে। এই কোডগুলো কি করবে, এই কোডগুলো আসলে এই ডেটাবেজ লেয়ার থেকে ওই এন্টিটিসগুলা, ওই প্রোডাক্ট রিভিউজ অ্যান্ড কমেন্টস এন্টিটিসগুলো কোথায় নিবে, আপনার কোড লেয়ারে নেবে, ব্যাকএন্ড কোড লেয়ারে নেবে। এই ব্যাকএন্ড কোড লেয়ারে যখন ডেটাগুলো আসবে, এগুলো ইন এ ফর্ম অফ বাইনারি, ইন এ ফর্ম অফ ডেটাবেস ফরম্যাট আসবে। এইখানে দরকার আপনার কনভার্সন। এই কনভার্ট করে যে জিনিসগুলো আপনি ডাবলওপিতে ডেটাগুলো নেবেন। সো ডেটাবেস কিন্তু আপনাকে ডাবলওপি ফরম্যাটে ডেটা দিবে না, ক্লাস ফরম্যাটে ডেটা দিবে না, ডেটাবেজের ফরম্যাটে দিবে। সো আপনি এইখানে আপনার যে এনকোডিং ডিকোডিং দরকার ডাবলওপি লেয়ারে সেটা করবেন, করে এই কোডটাকে আপনি কি করবেন, এপিআই দিয়ে, এই ডাবলওপিকে এপিআই দিয়ে আপনি ফ্রন্ট এন্ডে এক্সপোজ করবেন। আপনার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যেটা থাকবে সেই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে এক্সপোজ করবেন। এইটা আসলে কিসের খেলা, এটা আসলে ডেটার খেলা। ডেটা ওই সেম এনটিটি যে এতগুলা আপনার প্রপার্টিজ আছে, প্রপার্টিসগুলো র্যাপ করে ডাবলওপি এর মতো একটা এনটিটি আমি ডেটাবেজে বানাইছি। সেই ডেটাবেজকে আমি ব্যাকএন্ড সলিউশন নোড.js বা পিএসপি এই ধরনের সলিউশন দিয়ে আমি সেগুলো ডেটাবেজে রাখছি, এবং ঠিক ডেটাবেজে রাখার পর ব্যাকএন্ডে আনছি, ব্যাকএন্ডে রাখার পর এপিআই দিয়ে সেগুলো আমি সেম ডেটা ফ্রন্ট এন্ডে সেম ডেটা আমি জেসন ফরম্যাটে দিছি। তো ফ্রন্ট এন্ডে এই ডেটা জেসন ফরম্যাটে ছিল, ব্যাক এন্ডে এই ডেটা ডেটাবেজের স্কিমা ফরম্যাটে ছিল, ডিবি ফরম্যাটে ছিল, ব্যাক এন্ডে এটা কি ছিল, ডাবলওপি ফরম্যাটে ছিল। আমি কি বুঝাইতে পারলাম? ফ্রন্ট এন্ডে এটা জেসন ফরম্যাটে ছিল, ব্যাক এন্ডে এটা ডাবলওপি ফরম্যাটে ছিল, ডেটাবেজ এন্ডে এটা ডেটাবেজের স্কিমা ফরম্যাটে ছিল। সেম ডেটা আপনি যে ডেটা মডেলিং করছেন, উপরে যে কাজটা আমরা করলাম এটারে বলে ডেটা মডেলিং করা। তো প্রথমে ডেটাবেস থেকে ডাবলওপিতে যাবে, ডাবলওপি থেকে জেসনে আসবে। এটা হলো ডেটা গেট। যখন আপনি ডেটা গেট করেন,
আবার এই সেম ফরম্যাটটাই উল্টা হবে যখন আপনি ডেটাকে পোস্ট করে ডেটাবেজে সেভ রাখতে চাবেন, তখন কি হবে, ফরওয়ার্ড লুপ হবে, মানে আপনি ডেটাকে সেন্ড করে করে পাঠাবেন। প্রথমে জেসন পাঠাবেন ব্যাক এন্ডে, জেসন লেয়ার, ব্যাক এন্ড লেয়ারে ডাবল ওপি কনভার্ট করবে, ডাবল ওপি থেকে যখন আপনি এসকিউএল লিখে ডেটাবেজে ডাম্প করবেন তখন ডেটাবেজ লেয়ারে ডেটা চলে যাবে। আমাদের কোর্সে কিন্তু আমরা এই কনভার্সনটাও টোটালি দেখব। তার মানে আপনাদেরকে এই যে টোটাল এত লম্বা কথা আমি কেন বললাম, এত লম্বা কথা বলা মানে দেখেন এই ডেটাবেস, এই আপনার এই যে আমি বললাম জেসন ফরম্যাটে থাকবে, ডাবল ওপি ফরম্যাটে জেসন ফরম্যাটে থাকবে। দেখেন এখানে যখন নেটওয়ার্ক কলে যাবেন, এখানে অনেক নেটওয়ার্ক কল হচ্ছে, এটা কিন্তু একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, অনেক নেটওয়ার্ক কল হচ্ছে। নেটওয়ার্ক কল করলে দেখবেন আপনি একটু, আমরা একটু চাল ডালে যাই, নেটওয়ার্ক কলগুলো ফলো করলে দেখবেন যে এই লিস্ট অফ প্রোডাক্ট এটা আসলে কোথা থেকে আসতেছে, এই লিস্ট অফ প্রোডাক্ট আসতেছে ডেটাবেস থেকে। লিস্ট অফ প্রোডাক্ট কোথা থেকে আসতেছে, লিস্ট অফ প্রোডাক্ট আসতেছে ডেটাবেস থেকে, নাথিং কমপ্লেক্স এর। দেখেন এই যে এত কিছু আপনারা দেখতে পাচ্তেছেন, চালডাল ডট জেএস এই ফাইলগুলো দেখতে পাচ্তেছেন, এখানে আসলে এপিআই রেসপন্স পাওয়ার কথা ছিল, কিন্তু সামহাও আমি এপিআই রেসপন্স পাচ্ছি না। যদি আমি টিকটকে যাই, এইখানে যদি আমি নেটওয়ার্কটা দেখি, রিভিউ রেসপন্স, দেখেন এটা একটা ডেটাবেজ রেসপন্স, এগুলো হচ্ছে যে আমার ব্যাকএন্ড থেকে আসতেছে, লিস্ট এগুলো সব ব্যাকএন্ড থেকে আসতেছে। এই যে আইটেম স্ল্যাশ লিস্ট দেখলেন, এটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট। এই রিকোয়েস্টটা করলে আপনি কি পান, এই রিকোয়েস্টটা করলে দেখেন আপনি এই ধরনের বিভিন্ন ধরনের টাইপ পান। এটা হচ্ছে একটা ওদের ভিডিও ফিড আইটেম লিস্ট, এটা ভিডিও ফিড আইটেম লিস্ট। এই আইটেম লিস্টের একটা যদি আপনি একটু ডিসকভার করে আপনি দেখেন, একটা যদি ডিসকভার করে দেখেন, এই জিনিসটা এখন জেসন ফরম্যাটে আছে, টিকটকের জন্য এটা আছে জেসন ফরম্যাটে, ঠিক আছে। এই জেসন ফরম্যাটটাকে যদিও ভাঙে, এই জেসন ফরম্যাটটাকে যখন টিকটক থেকে ইয়াতে নিবে ফ্রন্ট এন্ড, এরকম ফ্রন্ট এন্ড আপনি যদি ব্রাউজারে দেখেন তখন ফ্রন্ট এন্ড, এই যে অথর নামে যে জিনিসটা দেখছেন, অথর এখানে একটা ক্লাস আছে, অথর মানে হচ্ছে যে জিনিসটা আসলে মেক করছে, মানে যেই ফিডটা যে বানাইছে, টিকটকের রিলসটা যে বানাইছে, তার বিভিন্ন প্রকারের ইনফরমেশন মানে প্রপার্টিস, ক্লাসের প্রপার্টিস এটা জেসন ফরম্যাটে আছে। ঠিক এই জেসন ফরম্যাটটা যখন টিকটকের ব্যাক এন্ডে যাবে তখন এগুলো ডাবল ওপি ক্লাস, এই জেসনের জায়গায় ফ্রন্ট এন্ডের এগুলো ডাবল ওপি অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে কনভার্ট হবে। তারপর এটা ডেটাবেজের, টিকটকের ডেটাবেজে এটা সেভ হবে, এই ডেটাগুলোকে ব্যাক অ্যান্ড ফোর্থ করার টাইমে এটাই হয়। সো নর্মালি এই জন্যই আপনি যেইখানেই যান সফটওয়্যার ডেভেলপমেন্টের, আপনি যেইখানেই যাবেন আপনার অবজেক্ট ওরিয়েন্টেশন নিয়ে কিন্তু নলেজ থাকা লাগবে। অবজেক্ট ওরিয়েন্টেশন না পাইলে ইউজার স্টোরি দেখে আপনি কি করতে, এনটিটি ফাইন্ডিং পারবেন না। আমি যে উপরে জিনিস প্রসেসটা বললাম, আপনাকে প্রথমে এনটিটি, কতগুলো রিয়েল লাইফ অবজেক্ট এখানে আছে, সেই এনটিটিগুলা বা সেই রিয়েল লাইফ অবজেক্টগুলা বা সেই ক্লাস ডেফিনেশনগুলা খুঁজে বের করতে হবে। তারপর সেটাকে আপনার ম্যাপ করতে হবে কোথায়, সেটাকে ম্যাপ করতে হবে ফ্রন্ট এন্ড লেয়ারে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হইলে, ফুল স্ট্যাক হইলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যান্ড ডেটাবেস ইচ অ্যান্ড এভরি লেয়ারে সেগুলো ম্যাপ করে সেই ডেটাগুলোকে যাতে গেট অ্যান্ড পোস্ট করা যায়, মানে ডেটাগুলোকে সেন্ড করা যায়, এবং কোনো ডেটা যদি আসে ফ্রন্ট এন্ড থেকে সেগুলো যাতে রিসিভ করা যায় সেই ব্যাপার কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ফ্রন্ট এন্ডে ডেটার ফরম্যাট হলো জেসন, আবার ব্যাক এন্ডে বা হচ্ছে যে অ্যাপ লেয়ারে এই ডেটার ডেফিনেশন লিখবেন ক্লাস দিয়ে, আর ডেটাবেজে আপনি এগুলো স্কিমা দিয়ে ডেটাবেস টেবিল আকারে, ডেটাবেস টেবিল যে আছে এই টেবিল আকারে আপনি টেবিলের মধ্যে রাখবেন। ক্লাসের এখানে আসবেন ডাবল ওপি, আর ফ্রন্ট এন্ডে আপনি আসবেন জেসন দিয়ে। সো এইটা ছিল আমার ওভারঅল আপনার অবজেক্ট ওরিয়েন্টেশন নিয়ে টোটাল ওভারঅল ডিসকাশন। বাট আমি জানি এখানে আরও প্রশ্ন আপনাদের থাকবে, সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। এখন আবার আরও কিছু স্কিমা ফাইন্ডিংয়ের জন্য আরও কিছু যে আমাদের কোয়েশ্চেন সেট আছে সেগুলো আমি দিয়ে দিব এখানে। তো একটা আছে যে নিচেরটা আপনারা একটু ফুলফিল করবেন, অর্ডার নামে একটা ইউজার স্টোরি আছে সেটা ফুলফিল করবেন। সেখান থেকে কি করবেন, হোমওয়ার্ক হলো যেখান থেকে আপনারা ছোটো ছোটো এন্টিটিগুলো খুঁজে বের করার, আপনাদেরকে তো খুঁজে বের করাটা শিখতে হবে। তারপর এখানে ডিফারেন্ট আরেকটা নতুন ইউজার স্টোরি, এটা মানে এই প্রোডাক্টের সাথে কোনোভাবেই যুক্ত না, অন্য একটা ডিফারেন্ট ইউজার স্টোরি, এনরোলিং ইন অ্যান অনলাইন কোর্স। মানে একটা ধরেন আপনি আমার কোর্স করতে আসছেন, এরকম একটা 10 মিনিটসের মতো একটা সফটওয়্যার, ইউডেমির মতো একটা সফটওয়্যার,
বা হচ্ছে যে ওস্তাদের মতো একটা সফটওয়্যার আপনি যদি বানাইতে চান, এরকম একটা হাই লেভেল ইউজার স্টোরি থাকবে। যে ইউজার স্টোরিটা কে বানাইছে? প্রোডাক্ট ইঞ্জিনিয়ার। প্রোডাক্ট ইঞ্জিনিয়ার কার কাছ থেকে ইনপুট নিচ্ছে? ওস্তাদের মালিকের কাছে, বা হচ্ছে যে আপনার 10 মিনিট স্কুলের মালিকের কাছে। এটা হচ্ছে মিল ডেলিভারি সার্ভিস। আপনি মিড ডে মিল বা এই ধরনের মিল ডেলিভারি সার্ভিস বানাতে গেলে সেখানে একটা ইউজার স্টোরি থেকে আপনি কীভাবে OOP অবজেক্ট ফাইন্ড আউট করবেন, এই জিনিসটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এই ডকুমেন্টেশনটা আমি অ্যাটাচ করে দিয়ে দিব। আর এই মূলত এটাই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমাদের ফার্স্ট যেই ব্যাচের ডিসকাশন। তো পরের গ্রুপের ডিসকাশনগুলোতে আমরা দেখব OOP পিলার্স নামে একটা ব্যাপার আছে। OOP পিলার্সে আমি বলছিলাম যে আমাদের এত কিছু দেখতে হবে না, আমরা ডেলিগেশন দেখব। ডেলিগেশন মানে বাক্সের মধ্যে বাক্স, ওইটা আমরা অলরেডি দেখছি। তারপর আমরা বলছিলাম যে এনক্যাপসুলেশন দেখব। এনক্যাপসুলেশন জিনিসটা আমি ইন শর্ট যদি আপনাদের এই ভিডিওর মধ্যে বলতে চাই, এনক্যাপসুলেশন ইজ নাথিং বাট হাইডিং ইউর ইনফরমেশন। যেমন এখানে আমি পাবলিক দিছি, এটাকে আমি প্রাইভেট দিয়ে হাইড করলাম, যাতে নেম এবং স্ট্রিংকে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। সেটাই হচ্ছে এনক্যাপসুলেশন। তো এই পিলার্স, এনক্যাপসুলেশন এগুলো কভার হবে। এগুলো আমরা নেক্সটের সেশন, নেক্সট কোনো একটা সেশন হলে সেইখানে আমরা পিলার্স, ডেলিগেশন তো দেখলাম, এনক্যাপসুলেশন নিয়ে কথা বলবো। তারপর আমরা আসবো এখানে ইনহেরিটেন্স নিয়ে। তারপর হচ্ছে যে OOPর আরও যে ফিচারগুলো আছে, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স অ্যান্ড অ্যাবস্ট্রাকশন নিয়ে। অ্যাবস্ট্রাকশন এই পুরা সিরিজটা আমরা আরেকটা পার্টে করব, মানে আরেকটা পার্ট আমাদের এই OOPর আরও একটা ভিডিও আসবে, সেইখানে আমরা OOP পিলার্স নিয়ে কথা বলবো। এবং সেইখানে আমরা শেষ করব আসলে সলিড ডিজাইন প্রিন্সিপালস দিয়ে। সলিড ডিজাইন প্রিন্সিপালস এবং এই পিলার্স, এই সিরিজের মোট 3টা ভিডিওই আসবে। আমাদের 2টা জিনিস বাদ থাকলেও OOP পিলার্স অ্যান্ড সলিড ডিজাইন প্যাটার্ন। ইনশাল্লাহ দেখা হবে আবার OOP নিয়ে আরেকটা সেশনে। বাট আপনারা যারা লার্ন করতেছেন তারা আপাতত এতটুকুর মধ্যে থাকলেই চলতেছে। যতদিন পর্যন্ত না সলিড ডিজাইন প্যাটার্ন এবং OOP পিলার্স নিয়ে আসে নেই, ততদিন পর্যন্ত একটু ওয়েট করতে হবে। বাট পিলার্সের ভিডিওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে। সলিড ডিজাইন প্যাটার্নটা প্রিপেয়ার হইতে আরও একটু সময় লাগবে। সো আমার যেই আপনার প্রোগ্রেশন আছে, যারা এখনও OOP বুঝতেছেন না, OOP বুঝতে গিয়ে রেফারেন্স টাইপ এগুলো অনেক কথাবার্তা চলে আসছে, পয়েন্টার, মেমোরি অ্যাড্রেসও আপনার জানা থাকা লাগবে। তাদের জন্য এটা যদি সমস্যা হয়, আমি বলবো কোডিং ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার করে নেবেন। কোডিং ফান্ডামেন্টালের একটা ফ্রি কোর্স অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে, কোডিং মাস্টার ক্লাস নামে 5 ঘন্টার একটা কোর্স, সেটা আপনারা দেখে নেবেন। তারপর OOP 1 এই ভিডিওটা দেখে নেবেন, যে আমরা আজকে যে ক্লাসটা করলাম OOP 1 নামে। তারপর আপনারা OOP মানে এই ক্লাসের আগের ক্লাসে যেই ক্লাসটা হলো সেটা OOP 1, আজকের যে ক্লাসটা হলো সেটা OOP 2, তারপরে যদি আসে 3 আসবে, তারপরে আসলে 4 আসবে। এই জিনিসগুলো আপনারা কিন্তু সিকোয়েন্সিয়ালি শিখবেন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, OOPতে আসার আগে আপনারা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেস কীভাবে বের করে, রেফারেন্স, পয়েন্টার, ডি রেফারেন্স, এইসব একটু ভালো মতো দেখে নেবেন। রেফারেন্স, পয়েন্টার, ডি রেফারেন্স নিয়েও আমার ওই কোডিং ফান্ডামেন্টাল কোর্স কিন্তু অলরেডি যেই ফ্রি ভিডিওগুলো দেওয়া আছে সেইগুলোতে আমি অলরেডি এক্সপ্লেন করেছি। সো নাও আমি যদি একটু আবার কনক্লুড করতে চাই, সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা ব্লক বানানো শুরু করছিলাম, আমাদের রিলেটেড কোডগুলো ফাংশনের মধ্যে রাখছিলাম। ফাংশন দেখার পর আমরা ফর লুপ দেখলাম, ইফ এলস দেখলাম, ওইগুলো একই কাজ করে, ব্লক অফ কোড একসাথে এক্সিকিউট করে। ক্লাস ব্যাপারটাও কিন্তু একই কাজ করে। ক্লাস ব্যাপারটা আরও কিছু কাজ করে, ডেটা ব্যাক অ্যান্ড ফোর্থ, ডেটা একদম ফ্রন্ট এন্ড থেকে ডেটা যখন আমি ব্যাক এন্ড এরকম আপনার পাস অন করবো, তখন বিভিন্ন ফরম্যাটেও চেঞ্জ হয়। বিভিন্ন ফরম্যাট বলতে ফ্রন্ট এন্ডে এক ধরনের ফরম্যাটে থাকে, ডেটা ফরম্যাটে থাকে, ব্যাক এন্ডে আরেক ধরনের ফরম্যাটে থাকে। এই ডেটাটা যখন এক লেয়ার থেকে আরেক লেয়ারে পাস করবে, পাস করার টাইমে আমরা বিভিন্ন প্রকারের এনটিটি, একদম ফিক্স এনটিটি বানাই নেই কিসের সাহায্যে? ক্লাসের সাহায্যে। ওই অবজেক্টটা ডেফিনেশন ক্রিয়েট করি কিসের সাহায্যে? এই ক্লাসের সাহায্যে। এই অবজেক্টটা এখানে থাকতে একরূপ হবে, এখানে থাকতে আরেক রূপ হবে, এইখানে থাকতে আরেক রূপ হবে। আর যখন এগুলো ওভার দ্য নেটওয়ার্কে ট্রানজিট হয়, তখন একদম প্লেন অ্যান্ড ফ্ল্যাট বাইনারি ফরম্যাটে এগুলো থাকবে। ওভার দ্য নেটওয়ার্কে মানে আপনার ব্যাক এন্ড, যখন টিকটকের এই অ্যাপ্লিকেশনটা, তো এই কম্পিউটারটা তো আমার, তাই না? এই কম্পিউটারটা আমার, এই ব্রাউজারটা আমার ইঞ্জিনে, কিন্তু টিকটকের সার্ভার হচ্ছে সিঙ্গাপুরে, যেটা কন্ট্রোল করতেছে ByteDance। এখন এই টিকটকের সার্ভারে যখন আমি হিট করব, ওদের মেশিনে কিন্তু আমার এই রিকোয়েস্টটা যাইতে হবে। রিকোয়েস্টটা যখন ওভার দ্য নেটওয়ার্কে তার দিয়ে, সমুদ্র দিয়ে পাস হয়ে যাবে, তখন কিন্তু এগুলো থাকবে বাইনারি ফরম্যাটে। এবং সেই ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন যদি আবার কোনো ফ্রন্ট এন্ড, মানে আবার কোনো ডেটাবেজ অ্যাপ্লিকেশনকে অন্য স্টেটে, সিঙ্গাপুর থেকে আমেরিকায় পাঠায়, ডেটাবেজ লেয়ার ধরলাম, এটা হচ্ছে ডেটাবেজ লেয়ার, লাস্ট ওয়ানটা ডিবি লেয়ার,
ডিবি লেয়ার, এটা যদি অন্য দেশে থাকে তখন কিন্তু অন্য দেশের মধ্যে যাওয়ার সময় আবার এটা বাইনারি কনভার্সন হবে ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ড। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এইটা ব্যাক এন্ড, এটা হচ্ছে ডিবি লেয়ার। এগুলো আসলে আপনাদের মানে বোঝার সুবিধার্থে ডাবলওপি ইন অ্যাকশন মানে ডাবলওপি হ্যান্ডস অন করতে গেলে এই জিনিসগুলো বোঝা লাগবে। কিন্তু আপনি যদি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এগুলো কিছু না পারেন কোনো সমস্যা নাই, জাস্ট এইটা বোঝার জন্য মানে পুরো ডটটা কানেক্ট থাকার জন্য আপনার এগুলো জানা থাকা লাগবে। এখন যখন আপনি ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এই ধরনের এপিআই দেওয়া হবে /get প্রোডাক্টস পাওয়ার পর সাথে সাথে আপনি কি করবেন আপনি দেখবেন যে প্রোডাক্টসের মধ্যে কি কি নেস্টিং আছে, একটা জেসনের মধ্যে অনেক জেসন কীভাবে আছে, ওই যে বাক্সের মধ্যে কি কি বাক্স আছে, বাক্সের মধ্যে কি কি বাক্সের লিস্ট আছে, ওগুলো আপনি ইজিলি দেখে খুঁজে বের করতে পারবেন। আর আপনি ব্যাক এন্ড ডেভেলপার হলে গোজ দ্য সেম, আপনি ক্লাস ডিজাইন করবেন এবং ডেটাবেজে এগুলো সেভ করবেন। আপনি ডেটাবেজ ডেভেলপার হলে কী করবেন, আপনি টেবিল বানাবেন, আপনি স্কিমা বানাবেন, এগুলো বানাবেনই কিন্তু আপনার এই ডেটাবেসটা রাখতে হবে। সো দেখেন আমি যদি এই জিনিসটা এই বুকসকে আপনি যদি আপনি ডেটাবেজে রিপ্রেজেন্ট করতে চান, বুকসকে যদি আপনি কোনো প্রকারের ডেটাবেজে রিপ্রেজেন্ট করতে চান, আপনি কিভাবে করবেন? এই সেম বুকসকে আপনি যদি ডেটাবেজে রিপ্রেজেন্ট করতে চান সেটার জন্য একটা ওয়ে আছে। সো আপনি যখন ডেটাবেজে এই বইটা সেভ রাখতে চাবেন তখন ডেটাবেজে চেয়ার হবে এইরকম, দেখেন নাথিং নিউ। এটা কিন্তু ডাবলওপিতে আমরা অলরেডি শিখলাম এতক্ষণ। ও মাই গড, এটা কি হইল? দেখেন এইগুলো হচ্ছে আমাদের কমেন্ট, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে ধরেন কমেন্ট, এগুলোর দরকার নেই। আপনি ব্যাক এন্ডে কী করছেন বা অ্যাপ্লিকেশন লেয়ারে কী করছেন, আপনি বলছেন এখানে ক্লাস বুক, এটাই তো বলছেন, বুক লেখাটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছেন। ওরা এখানে কি করছে, ওরা এখানে একটা এই বুক বড় হাতের না লিখে বুক লিখছে কি ছোট হাতের বুক লিখছে, এই বুকের সাথে এটা রিলেশন। তার মানে টেবিল, ডেটাবেজের ডেটা যখন রাখে এগুলো ডেটা টেবিলে রাখে, ডেটাবেজের ডেটা টেবিল রেকর্ডে রাখে, সেই টেবিলটা ডেফিনেশন ক্রিয়েট করে নিতে হয় আগে। সেটা এটার নাম হলো, এটা যেমন ক্লাস, এটা হলো ডেটাবেজ, ওই বুক রাখার স্কিমা, এটা হলো বুক নামে ক্লাস, এটা হলো বুকের স্কিমা। এই বুকের মধ্যে কী কী ছিল, নেম ছিল এবং প্রাইস ছিল। আমাদের এখানে নেম ছিল না, স্ট্রিং নেম, আর প্রাইস ছিল, তাই তো? ওইগুলোই ম্যাপ হয়েছে। দেখেন ডেটা যখন আপনি আপনার ক্লাস মানে ডাবলওপি ল্যাঙ্গুয়েজ থেকে ডেটাবেজের এন্টিটি ডিজাইন করছেন, এটাও এন্টিটি, এইটা আপনি ব্যাক এন্ড লেয়ারে ডিজাইন করছেন ক্লাস দিয়ে, আপনি এটা করছেন স্কিমা দিয়ে। এই নেমটা হচ্ছে যে এটার সাথে চিন্তা করতে পারেন, নেম এসে এইখানে ম্যাপ হয়েছে, এইখানে, ঠিক আছে? আপনি নেমকে এটার সাথে চিন্তা করেন। আর প্রাইস, এটা হচ্ছে প্রাইসকে এটার সাথে চিন্তা করেন। একই ডেটা আবার আপনি যখন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে টিকটকের মতো যেমন দেখালেন, ওইটা কীভাবে আসবে, এরকম জেসন ফরম্যাটে আসবে আপনি যখন ডেটা পাঠাবেন। দ্যাটস ইট। এই ডেটাগুলোকে গ্রুপ করে রাখার জন্য কিন্তু আপনার দরকার হয়েছে ডাবলওপি, আর কিছুর জন্য না। ডেটা মডেলিং মানে ডেটাগুলোকে র্যাপ করে একটা ইউজার ডিফাইন্ড বা কাস্টম ডিফাইন্ড ডেটা রাখা। লেফট ওয়ান ইজ দ্য ফ্রন্ট এন্ড ফরম্যাট, middle one is the backend format or application layer format, and the third one is the database format. But the same information, same grouping data layer এ আপনি যখন মেন্টাল ম্যাপিংয়ে মাথার ভিতর চিন্তা করবেন, ওই তিনটা মডেল মাথার ভিতর যখন চিন্তা করবেন, একটা খালি বাক্স চিন্তা করতে পারেন, তারপর বাক্সের মধ্যে বাক্স চিন্তা করতে পারেন, তারপর বাক্সের মধ্যে আরও বাক্স চিন্তা করতে পারেন। এইরকম বাক্স থাকতেই থাকবে, অথবা আপনি এইরকম লিঙ্কড বাক্স, একটার সাথে একটা লিঙ্কড লিস্ট অফ বইয়ের মধ্যে লিস্ট অফ অথর্স, প্রোডাক্টের মানে আপনার ক্যাটাগরিজের মধ্যে লিস্ট অফ প্রোডাক্টস, এইগুলো হচ্ছে যে আপনার চিন্তা করতে হবে। এভরিওয়ান, আশা করছি যে আপনাদের কিছু আমি ইনসাইট দিতে পারছি এই ডাবলওপির সেকেন্ড লেকচারে। এটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এটা নিয়ে প্র্যাকটিস করা এবং এটা নিয়ে আপনার রেগুলার ইয়ার মধ্যে থাকা। তো আমি কিছু হোমওয়ার্ক অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি।
এবং আপনাদেরকে ডাবলওপি রিলেটেড আরও কিছু লেকচার্স আমি লিঙ্কে দিয়ে দিব অন্যান্য টিউটরের, আপনারা সেগুলো থেকেও দেখতে পারেন। অ্যাগেন আমি বলে রাখি, এগুলো কোনো মতেই কোনোভাবেই কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট লেকচার না। দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজেই এই ডাবলওপি বা কনসেপচুয়াল ব্যাপার স্যাপার ইজ অলমোস্ট দ্য সেম। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে তাহলে আবার পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লেখাপড়া করতে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।